আজকে হচ্ছে আমাদের কুইক বুকসের সেকেন্ড ক্লাস, তাই না? আজকে আমরা আহ, যে টপিকগুলো দেখব সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে সেট আপ করতে হয়। সেটা আমরা গতদিন ম্যানুয়ালি করা দেখছি, তাই না? আজকে আমরা বাল্ক কোয়ান্টিটিতে ইম্পোর্ট করা দেখব। তারপরে হচ্ছে কাস্টমার লিস্ট ম্যানুয়ালি এবং ইম্পোর্ট কিভাবে করতে হয়, প্রোডাক্ট এবং সার্ভিস লিস্ট কিভাবে ম্যানুয়ালি এবং ইম্পোর্ট করতে হয়। আজকে সবচেয়ে বড় টপিকটা হচ্ছে এস্টিমেট করা, ইনভয়েস করা, ক্রেডিট নোট করা, রিসিপ্ট পেমেন্ট করা, সেলস রিসিপ্ট, রিফান্ড রিসিপ্ট কিভাবে কুইকবুকস অনলাইনে আমরা করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। তারপর হচ্ছে রিপোর্ট, কিভাবে রিপোর্ট জেনারেট করতে হয়। আমাদের সবারই একটা কোশ্চেন থাকে যে আমরা কিভাবে রিপোর্ট গুলো পাবো, রিপোর্ট গুলা কি আমাদের কষ্ট করে রেডি করতে হবে? এই ধরনের কোশ্চেন গুলা আজকে আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আপনাদের চার্ট অফ অ্যাকাউন্টস কোথায় পাবো বলেন তো? আরেকটা কোথায় পাবো? গিয়ার আইকন থেকে একটা পেতে পারি আমরা। সেটা কি? ইওর কোম্পানির আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টস, তাই না? প্লাস নিউতে কি পাবো? প্লাস নিউতে নাই না? আচ্ছা, ভালো কথা। তাহলে পাবো হচ্ছে ট্রানজ্যাকশনের আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টস। ওকে, আমরা গতদিন ম্যানুয়ালি কিভাবে ইম্পোর্ট করতে হয় সেই জিনিসটা আমরা দেখে আসছিলাম, তাই না? আজকে আমরা দেখব হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে বাল্ক কোয়ান্টিটিতে ইম্পোর্ট করতে হয়। বাল্ক কোয়ান্টিটি মানে হচ্ছে একটা একটা করে না করে যদি আমি একের অধিক 20টা 25টা বা 10টা এরকম একসাথে যদি আমি ইম্পোর্ট করতে চাই, তাহলে আমাকে চার্ট অফ অ্যাকাউন্টস কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে। তাহলে আমরা কি করব? নিউ আইকনের পাশে যে ড্রপ ডাউন মেনুটা আছে, সে ড্রপ ডাউন মেনুতে চলে যাব। যাওয়ার পর আমাকে সেখানে দেখাচ্ছে হচ্ছে ইম্পোর্ট অপশন। ইম্পোর্ট, আমরা চলে যাব সরাসরি ইম্পোর্টে। ইম্পোর্টে গেলে কুইক বুকসের আমরা যখন কোনো কিছু ইম্পোর্ট করতে যাব, তখন আমাকে এই তিনটে স্টেজ বেসিক্যালি আমাকে কভার করতে হবে। এখন তিনটে স্টেজটা কি? প্রথমে হচ্ছে আমাকে আপলোড করতে হবে আমার যে ফাইলটা আছে, সেই কাঙ্ক্ষিত ফাইলটা আমাকে আপলোড করতে হবে। দেন হচ্ছে ম্যাপিং ডাটা, ডাটাকে ম্যাপিং করতে হবে। ম্যাপিং শব্দটার অর্থ হচ্ছে আপনি যে ডাটা কুইক বুকসকে দিচ্ছেন, কুইক বুকসের ফিল্ডের সাথে সেই ডাটাগুলো ম্যাচ করতেছে কিনা, ম্যাচিং করা যেটাকে বলা হয়। তারপরে হচ্ছে আপনাকে করতে হবে ইম্পোর্ট। এই তিনটা অপশন কমপ্লিট করলে আপনার কি কোনো কিছু কুইক বুকসের ইম্পোর্ট হয়ে যাবে। এখন ইম্পোর্ট করার জন্য তারা আপনাকে কি করবে? সবসময় ইম্পোর্ট করার জন্য কুইক বুকসে একটা স্যাম্পল ফাইল দেওয়া হয়। কি ফাইল দেওয়া হয়? একটা স্যাম্পল ফাইল দেওয়া হয়। আপনি স্যাম্পল ফাইল থেকে দেখবেন আপনার কি কি কলামের প্রয়োজন। সেই কলামগুলা অনুযায়ী আপনি কি করবেন? আপনার ফাইলটাকে সাজিয়ে দেন এখান থেকে কি করবেন? ব্রাউজ করবেন। ঠিক আছে, এখন ফাইলের ক্ষেত্রে আসি। ফাইল বিভিন্ন প্যাটার্নের হয়। Okay. আচ্ছা, ফাইল বিভিন্ন প্যাটার্নের হয়। একটা হচ্ছে এক্সেল ফাইল, আমরা সবাই জানি। তারপর ওয়ার্ড ফাইল, বিভিন্ন ধরনের ফাইলের। তারপরে পাওয়ার পয়েন্টে স্লাইড হয়। তারপর সিএসভি ফাইল। আমরা কি কেউ জানি সিএসভি ফাইল কেমন দেখতে? কারো কি জানা আছে সিএসভি ফাইল সম্পর্কে? হ্যাঁ, কারো জানা নাই? ওকে, আসে। আচ্ছা, আমি এক কাজ করি আপনাদের জন্য। সিএসভি ফাইল না? আচ্ছা, আমি আপনাদের সাথে যে ডাটাটা শেয়ার করব, এই ডাটাকে আগে ডাউনলোড করে নিই, তারপরে দেখাচ্ছি আমি। দেখেন, আমি দুইটা ভাবে ডাউনলোড করি। মাইক্রোসফট এক্সেল একটা, কমা সেপারেটেড ফাইল সিএসভি দেখ। ফাইলগুলো দেখতে কি কোনো পরিবর্তন দেখা যাচ্ছে? দেখেন তো। আমি যদি এটাকে একটু বড় করে দেখাই, পরিবর্তন দেখা যাচ্ছে। একটাতে এ দিয়ে তারপর একটা কমা দেওয়া আছে, আরেকটা হচ্ছে এক্সেল শিটের মতো, তাই না? শিটের মতো আমরা একটু যদি ওপেন করি তাহলে কিরকম দেখা যায়? আচ্ছা, এই যে সিএসভি ফাইল দেখেন, সিএসভি ফাইল হলে ডাটাগুলো একটু মানে আর কি
সংকুচিত হয়ে থাকবে, কিন্তু সেম। কোনো কি ডাটা কি কোনো পরিবর্তন আসবে? কোনো পরিবর্তন আসবে না। এটা হচ্ছে সিএসভি ফাইল। আমি কি ফাইলটাকে ঠিক করে নিতে পারতেছি। কিন্তু যখন এক্সেল ফাইল থাকবে, আমি যদি এক্সেল ফাইলটা ওপেন করি, যে এক্সেল ফাইল, কোনো পরিবর্তন নাই। এখানে যে একেবারেই যে আহামরি কোনো কিছু আছে এমন না। কুইক বুকসের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে আপনার সিএসভি ফাইলটাকে তারা সাপোর্ট করবে। জেরোতে তো মাস্ট বি আপনাকে সিএসভি করতেই হবে। এখন ধরেন আপনি কোনো একটা ফাইল আপনার এক্সেলে দেওয়া আছে, এখন আপনি এটাকে সিএসভি তে কিভাবে কনভার্ট করবেন, তাই না? একটা ওয়ে তো আমি অলরেডি দেখাই দিলাম। আপনি কি করতে পারেন, গুগল শিটে সেই জিনিসটাকে আপলোড করতে পারেন। গুগল শিটে আপলোড করে সেখান থেকে, যে আমি মাত্র যে দেখালাম, ডাউনলোড, ডাউনলোডের কয়টা অপশন থাকে? অনেক কয়েকটা অপশন থাকে। দেখেন এই যে ডাউনলোডের, যখন আমি এক্সেল শিটে গুগলে ডাউনলোড যেটাকে ইম্পোর্ট করব, তখন দেখেন আপনি চাইলে এক্সেলেও ডাউনলোড করতে পারেন, পিডিএফ এও ডাউনলোড করতে পারেন, অথবা সিএসভি, যে কোনোটাই করতে পারেন। এখন যদি আপনি এইভাবে না করতে চান, তাহলে আপনার কাছে আরো একটা ওয়ে আছে। সেটা আপনি কি করবেন, সোজা চলে যাবেন হচ্ছে গুগলে, এক্সেল টু সিএসভি কনভার্টার লিখে সার্চ করবেন। অনেক ধরনের সফটওয়্যার আছে, এখানে ফ্রিতে ব্যবহার করা যায়। ঠিক আছে? এটার ভিতরে সবথেকে ভালো জামজার, যেটা আর কি বলা হয়, এটা সব থেকে ভালো। কিন্তু সমস্যা কি, আপনার একটা লিমিটেশন থাকে। এখন তাই বলে কি আপনি কি এখনই সাবস্ক্রিপশন কিনবেন? যখন আপনার ক্লায়েন্ট অনেক বেশি হবে, তখন আপনি কি করবেন, একটা সাবস্ক্রিপশন কিনে রাখবেন। ঠিক আছে? সাবস্ক্রিপশন কিনে দেন আপনি কাজ করতে পারেন। আর যতদিন পর্যন্ত আপনার মানে আর কি রেগুলার ক্লায়েন্ট হচ্ছে না, ততদিন পর্যন্ত এরকম ফ্রি ভাবে ব্যবহার করবেন। ঠিক আছে? আসেন আমরা কিভাবে করতে হয়, এই যে জামজারে যদি আমি যাই, দেখেন এখানে কি বলতেছে, চুজ ফাইল। ফাইলটাকে আপনাকে কি করতে বলতেছে, চুজ করে দেওয়ার জন্য। ক্লিক করা মাত্রই এই যে এখান থেকে আমি নিয়ে গেলাম। দেখেন এটাতে কি আপনি যে কোনো ফরম্যাটে, সিএসভি, ডক ফাইল, টেক্সট ফাইল, এক্সেল ফাইল, জিপিএফ, যে কোনো ফাইলে কি কনভার্ট করা যায়। এখান থেকে জাস্ট কনভার্টে ক্লিক করবেন, দেখবেন যে কয়েক সেকেন্ডের ভিতরে এটা কনভার্ট হয়ে যাবে। এই যে কনভার্ট হয়ে গেল, জাস্ট ডাউনলোডে ক্লিক করেন, দেখেন অটোমেটিক্যালি আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে এই যে সিএসভি ফাইল। ঠিক আছে? এইভাবে আপনারা কি করতে পারেন, এক্সেল থেকে সিএসভি তে কনভার্ট করে নিতে পারেন। দুইটা ওয়ে দেখাই দিলাম, আপনাদের যেটা পছন্দ হয় সেটা করবেন। ওকে, এবার তাহলে আমরা স্যাম্পল ফাইলটাকে আগে ডাউনলোড করি। স্যাম্পল ফাইলটাকে ডাউনলোড করি। স্যাম্পল ফাইলের সবসময় মনে রাখবেন, উপরের কলামের হেডিং ডিলিট করা যাবে না। কলামের হেডিং ডিলিট করা যাবে না। কলামের হেডিং যেভাবে আছে সেইভাবে আপনাকে রাখতে হবে। এই ছাড়া বাকি যেগুলা থাকবে সেগুলাকে সুন্দর করে ধরে ডিলিট করে দিবেন। ঠিক আছে? কলামের হেডিং কোনো চেঞ্জ করতে পারবেন না। যদি কলামের হেডিং এর নাম কোনো কিছু যদি চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার ইম্পোর্ট নিবে না। কথা বুঝাইতে পারছি? এজন্য কলামের হেডিং চেঞ্জ করা যাবে না। তারপরে আপনি কি করবেন, আপনার কাঙ্ক্ষিত ফাইল থেকে ডাটাগুলোকে নিয়ে এসে ইয়ে করার চেষ্টা করবেন। ওকে, আমরা এবার ফাইল থেকে ডাটাগুলোকে নিয়ে আসি। ঠিক আছে? অনেক সুন্দর ভাবে, তাই না? জাস্ট কপি করলাম আর পেস্ট করে দিলাম, তাই তো?
আচ্ছা, বাস্তব জীবনে এরকম ঘটবে না। এবার আসেন, ফাইলটা রেডি করার পরে আমরা চলে যাব ব্রাউজ অপশনে। ব্রাউজ অপশনে যাওয়ার পরে আপনার সেই কাঙ্ক্ষিত ফাইলটাকে আপনি সিলেক্ট করবেন, করে ওপেন করে দিবেন। যখনই ব্রাউজ করা শেষ তখনই আমাকে নেক্সট এর জন্য অপশন দিবে। আমরা নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গাটা হচ্ছে আপনার ম্যাপিং। আমি একটু আগে যে বলছিলাম ম্যাপিং করা, ম্যাপিং হচ্ছে আপনি আপনার যে ফাইল আছে সেই ফাইলের সাথে কুইক বুকসের যে ফাইলটা আছে সেটা কতটুকু মিলছে সেটা আপনার কাছে তারা জানতে চাচ্ছে। প্রথমে কি ডিটেল টাইপ, তাই না? ডিটেল টাইপের সাথে কি ডিটেল টাইপ, অ্যাকাউন্ট নেমের সাথে আমার ফাইলেরও কি হেডিং, এগুলো হচ্ছে হেডিং মিলাচ্ছে আর কি। তারপর অ্যাকাউন্ট নাম্বারের সাথে অ্যাকাউন্ট নাম্বার, টাইপের সাথে টাইপ। এখন এইখানে দেখেন একটু ভালো করে, এখানে এই যে গ্রিন সিগন্যাল এগুলো দেওয়ার অর্থ হচ্ছে আপনি আপনার ফাইলের ভিতরে সবগুলো ডাটাই আপনি কি দিছেন। যদি কোনো ডাটা ধরেন আপনি কি করলেন, অ্যাকাউন্ট নাম্বারটা দিলেন না, আপনি অ্যাকাউন্ট নাম্বার ছাড়াই ফাইলটাকে সেভ করলেন, তখন আর এইরকম গ্রিন সিগন্যালটা দেখাবে না। তখন কি হয়ে যাবে, জাস্ট সাদা হয়ে থাকবে। তাই বলে এমন ভাবার ঠিক না যে আমার ফাইলটা কি ইম্পোর্ট হবে কিনা, অবশ্যই ইম্পোর্ট হবে। যে যে জিনিসগুলো কুইক বুকস এর ফিল্ডের সাথে আপনার ফিল্ডে মিলবে সেটাকেই তারা কি গ্রিন সিগন্যাল দেখাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা চলে যাব নেক্সট অপশনে। এটা হচ্ছে 14টা অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে বলতেছে। আমরা এবার ইম্পোর্টে যাই। দেখেন, এটা আমি ইচ্ছাকৃতভাবে রেখে দিছি। 14টার ভিতরে 9টা সাকসেসফুলি ইম্পোর্ট হয়েছে। তাহলে বাকিগুলো কেন ইম্পোর্ট হয় নাই, দেখেন এই যে রেড সিগন্যাল আপনাকে দিচ্ছে, দিচ্ছে না? এই রেড সিগন্যাল গুলাকে যতক্ষণ পর্যন্ত না আপনি ঠিক করবেন ততক্ষণ পর্যন্ত আপনার সেটা কি হবে না, ইম্পোর্ট হবে না। তাহলে আসেন আমরা একটু চেক করি, এটাকে ডুপ্লিকেট করে নিই। এখানে বলা হইতেছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন কাভার্ড ভ্যান। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কোথায় যায় বলেন তো, টাইপে। আচ্ছা, কেউ কি সিরিজগুলো দেখছেন আমি যে আপনাদের সাথে শেয়ার করছিলাম, চার্ট অফ অ্যাকাউন্টস এর 6টা সিরিজ? রেসপন্স অনেক কম। আচ্ছা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যারা দেখছেন বলেন কোথায় আসবে? ওকে, আসছে। আদার এক্সপেন্স হয় কোনোদিন এটা? হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রা অ্যাসেট। অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন কি কন্ট্রা অ্যাসেট, নট লায়াবিলিটি, নট এক্সপেন্স আপনার, এটা মাথায় রাখতে হবে। এই জন্য আপনাদের সুবিধার্থে ওই সিরিজ দিছি, যাতে দেখে বুঝতে পারেন। তারপর অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল কোথায় আসবে বলেন? আচ্ছা, কারেন্ট লায়াবিলিটিতে গেলাম, দেখি আছে কিনা। কোথায়? কারেন্ট ট্যাক্স লায়াবিলিটি কেন, কারেন্ট লায়াবিলিটি। আচ্ছা, হ্যাঁ। তারপরে হচ্ছে ইনভেন্টরি, ইনভেন্টরি তো কারেন্ট অ্যাসেটের টাইপ, ঠিক আছে। এবার ডিটেল টাইপটা একটু আমরা কারেকশন করি। ইনভেন্টরি না, স্টক। কেন এটা হয়েছে বলতে পারবেন কেউ আমাকে? কেন ইনভেন্টরি নেয় না, স্টক কেন নিছে? কারণ আমরা যে এই যে যে ভার্সনটা ব্যবহার করতেছি সেটা কিন্তু হচ্ছে আপনার ইউকে ভার্সন। ইউকে তে এখন পর্যন্ত তারা স্টক বলে, কিন্তু আমরা গ্লোবালি যেটাকে চিনি কি ইনভেন্টরি নামে, যেটা আমরা আইএফআরএস এ বলে থাকি ইনভেন্টরি হিসেবে। কিন্তু আমাদের যে প্র্যাকটিস করার জন্য আমরা যে অ্যাকাউন্টটা ওপেন করছি ক্লায়েন্টের, সেখানে কিন্তু আমাকে দিতে হবে স্টক। আচ্ছা, বাকিগুলো ঠিক আছে, আমরা একটু ইম্পোর্ট করার চেষ্টা করি। এবার দেখি আর কয়টা নিচ্ছেন। এই তিনোটাই আর কোনোটাই নিচ্ছে না। ওকে, এবার আমরা এগুলো একটু চেক করে আসি। ওনার্স ইকুইটি, আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্টস এ চলে যাব, গিয়ে একটু চেক করার চেষ্টা করি যে আমার এগুলো আছে কিনা। আমি ইচ্ছা করে ফাইলটাকে কারেকশন করি নাই, কারণ এই ভুলগুলো আপনাদের সামনে অ্যারাইজ হবে। ওনার্স ইকুইটি দিলাম। আচ্ছা, আমি একটু নিচের দিকে যাই। কই, ডিটেল টাইপে আছে ওপেনিং ব্যালেন্স ইকুইটি। আচ্ছা,
রিটেন আর্নিংস তো আছে, দেখছেন রিটেন আর্নিংস আছে না? এই জন্য কিন্তু এখানে নেয় নাই, এই যে এখানে নেয় নাই। তাহলে এই চেক মার্কটা উঠাই দিব। আচ্ছা, ওনার্স ইকুইটি, হ্যাঁ, এটা এরর সামান্য হইতেই পারে, এটা নিয়ে তেমন হেডেক করে। অ্যাকাউন্টস পেয়েবল আমরা একটু চেক করে আসি। কারেন্ট লায়াবিলিটি, সেলস ট্যাক্স, জিরো রেটেড ট্যাক্স। আচ্ছা, এটাকে নামটা একটু চেঞ্জ করে দিই, অ্যাকাউন্টস পেয়েবল। ওনার্স ইকুইটিও আছে, ওপেনিং ব্যালেন্স যেহেতু আছে আর নিব না। ফাইন্ড সাম প্রবলেম। আচ্ছা, 2000 দিয়ে কি কোনো নাম্বার ছিল? এই যে 2000 দিয়ে দেখছেন, 2000 দিয়ে এরকমও হইতে পারে যে আপনার নাম্বার মিলে গেছে। যে কোনো কিছু মিললেই কি আসবে না, সেম নাম হলেও আসবে না, সেম নাম্বার হলেও কি আসবে না। তাহলে আপনি এটাকে একটু চেঞ্জ করে দেন, 2001 দেন। হ্যাঁ, এক আছে, নিয়ে নিছে। 12টার ভিতরে কয়টা, 14টার ভিতরে 12টা ইম্পোর্ট হয়েছে, আর 2টা অ্যাকাউন্ট আমি কি করছি, রিমুভ করে দিছি, কারণ ওই 2টা অ্যাকাউন্ট আমার অলরেডি ছিল। ঠিক আছে? তাহলে আপনাকে অবশ্যই যখন চার্ট অফ অ্যাকাউন্টস আপনি যখন ইম্পোর্ট করতে যাবেন বাল্ক কোয়ান্টিটিতে, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সেই কাঙ্ক্ষিত চার্ট অফ অ্যাকাউন্টস গুলো আপনার আছে কিনা। ঠিক আছে? সেই নাম্বারগুলোর ডুপ্লিকেট হইলেও কিন্তু আপনার নিবে না। অবশ্যই নাম্বারও কি ডিফারেন্ট হইতে হবে, নামও কি ডিফারেন্ট হইতে হবে। একই নামের আপনি 2টা চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে পারবেন না। ঠিক আছে? এখন আসেন, প্রশ্ন হচ্ছে যে আমরা বাল্ক কোয়ান্টিটিতে ইম্পোর্ট করলাম কিন্তু ওপেনিং ব্যালেন্স তো দিতে পারি নাই, তাই না? এখন ওপেনিং ব্যালেন্স কিভাবে দিব বলেন? কিভাবে দিতে পারি ওপেনিং ব্যালেন্স? যখন আমরা ম্যানুয়ালি অ্যাড করতে যাই তখন তো আমাদের সামনে কি একটা অপশন থাকে যে ওপেনিং ব্যালেন্স দেওয়ার, তাই না? ওপেনিং ব্যালেন্স দেওয়ার একটা অপশন থাকে, কিন্তু এখানে থাকে না কেন? কেউ আমাকে বলতে পারবেন ওপেনিং ব্যালেন্স কিভাবে অ্যাড করতে পারবো? বুঝেন নাই মনে হয় কোশ্চেন। আমি প্লাস নিউতে চলে যাই। আমি ধরেন কোন একটা এক্সপেন্স সেট করব, এক্সপেন্সে চলে গেলাম, ধরেন অ্যাডভার্টাইজিং। দেখেন তো আসছে কি এখানে ওপেনিং ব্যালেন্স দেওয়ার? হ্যাঁ, একটা এক্সপেন্স নিলাম, আসে নাই। আমি যদি এক্সপেন্সটাকে চেঞ্জও করে দিই, ব্যাড ডেট, তাও কি আসবে? এটা হচ্ছে আমাদের একটা কমন সেন্সের মানে আর কি অভাবের কারণে আমরা মনে থাকে না। ভাই, ওপেনিং ব্যালেন্স কোন জিনিসগুলোর আসে আমাদের একটু খুলে বলেন তো। ওপেনিং ব্যালেন্স আসে হচ্ছে অ্যাসেট, লায়াবিলিটি আর ওনার্স ইকুইটি। এই তিনটা বাদে কি আর অন্য কিছুর আপনি ওপেনিং ব্যালেন্স খুঁজে পাবেন কোনোদিনও? এখন যদি আপনার দিতে মনে চায়, হ্যাঁ, ওটা তো স্টোর লেজারে থাকবে ভাই। আপনি যখন স্টকে করতে, আপনি চার্ট অফ অ্যাকাউন্টসে আসেন। আমি যদি একটা ইনকাম দিই, ইনকাম দিলাম, ধরেন ইনকামটা হচ্ছে সেল অফ প্রোডাক্ট ইনকাম, যেটা আমরা সবসময় সেলস রেভিনিউ বিষয়ে জানি। দেখেন তো আসছে কি এখানে? আসে নাই। তো এটা আমাদের কমন সেন্স ইউজ করতে হবে যে ওপেনিং ব্যালেন্স কিসের হয়, অ্যাসেটের, লায়াবিলিটি আর ওনার্স ইকুইটির হয়, তাই না? এর ব্যতীত কি অন্য কিছু পাবেন আপনি? পাবেন না। এটা মাথায় রাখতে হবে। আর এছাড়াও যদি আপনার ওপেনিং ব্যালেন্স দেওয়ার প্রয়োজনই পড়ে একেবারে, আপনি চলে যাবেন জার্নালে। ঠিক আছে? জার্নালে গিয়ে ওপেনিং ব্যালেন্স দিবেন। আচ্ছা, তাহলে চার্ট অফ অ্যাকাউন্টস এইভাবে হচ্ছে আমরা বাল্ক কোয়ান্টিটিতে ইম্পোর্ট করতে পারি। আর প্রিন্ট, এখানে গিয়ে আপনারা প্রত্যেকে প্রিন্ট করে চার্ট অফ অ্যাকাউন্টসটাকে সাবমিট করবেন, যেটা গতদিন করার কথা ছিল কেউ করেন নাই। চার্ট অফ অ্যাকাউন্টসে প্রিন্ট করে পিডিএফ আকারে সাবমিট করবেন অ্যাসাইনমেন্টে। আচ্ছা, এরপর আসেন কাস্টমার লিস্ট। কাস্টমার কারা বলেন? কাস্টমার কারা? আপনি যাদেরকে বিক্রি করবেন, তাই না? যাদেরকে বিক্রি করে আপনি টাকা পাবেন, আপনার প্রতিষ্ঠানে লাভ হবে। আচ্ছা, এগুলোকে কোথায় পাবো? প্লাস নিউ এর আন্ডারে এই যে কাস্টমারের সেকশন, তাই না? ওকে, আজকে কিন্তু বেসিক্যালি আমরা এই কাস্টমারের সম্পূর্ণ সেকশনটাকে নিয়ে আলোচনা করব, এটা নিয়ে আমাদের কথা হবে।
আমরা প্লাস নিউর আন্ডারে কাস্টমারের সাথে যত ধরনের কাজ করব, সেই প্রত্যেকটা কাজ আমাকে ইম্প্যাক্ট করবে কোথায়? কুইক বুকস এর নেভিগেশন প্যানেল থেকে সেলস অপশনে। আমি আবারও বলতেছি, আমরা প্লাস নিউর আন্ডারে কাস্টমার রিলেটেড যাবতীয় যা কাজ করব, সেই প্রত্যেকটা কাজ আমরা কোথায় গিয়ে খুঁজে পাবো? তার ইম্প্যাক্টে নেভিগেশন প্যানেল থেকে সেলসে গিয়ে আমরা খুঁজে পাবো। অল সেলস সেন্টারে গেলেই আমরা ওই কাস্টমার রিলেটেড যাবতীয় ফর্ম আমরা ব্যবহার করলে আমার এখানে তারা শো করবে। এখন কিছু করি নাই, এই জন্য কিছু দেখাচ্ছে না আমার কাছে। আচ্ছা, এবার আসেন প্লাস নিউ। এই অপশনটা আমাদের বুঝতে হবে, একটু ভালো করে মনোযোগ দিবেন। প্লাস নিউ এর আন্ডারে আমার কতগুলা ফরম্যাট আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। কাস্টমারের সাথে যখন কোনো বাকিতে ট্রানজেকশন ঘটবে তখন সেটাকে আমরা কি বলবো? ইনভয়েস। আচ্ছা, ইনভয়েসের আগে যেটা কথা হচ্ছে এস্টিমেট। এস্টিমেটটা কি? কোনো একজন ব্যক্তি সে আপনাকে বলল আপনার দোকানের সেই কিছু জিনিস ক্রয় করতে চায়, তাই না? ধরেন আপনার একটা বিস্কুটের দোকান আছে। এখন আমি আরেকটা প্রতিষ্ঠানের মালিক। আমি আপনাকে বললাম যে ভাই, আমাকে আপনি কি করবেন, যে কিছু এনার্জি বিস্কুট দিবেন, কিছু নাটি বিস্কুট দিবেন, এরকম করে ৩-৪টা বিস্কুটের জন্য কি ওনাকে আমি পাঠাইলাম, যে আপনি এগুলা হচ্ছে আপনাকে একটা ক্রয় ফরমাইশ বলা হয়, বা আদেশ, ক্রয় আদেশ যেটাকে বলা হয়। এগুলাকে আমরা কি করলাম, একটা এস্টিমেট দিলাম। দেওয়ার পরে উনি কি করলো, আমাকে বিস্কুট গুলো পাঠাইলো। এখন বিস্কুট তো পাঠায় নাই, পাঠাইছে সাথে আরেকটা কি, ইনভয়েস, মানে কি একটা চালান পাঠায় দিছে। যে ওই এস্টিমেট থেকে কি হলো, একটা চালানের সৃষ্টি হলো। তাহলে এখন চালান তো আমাকে দিল, আমি প্রোডাক্ট গুলা কি রিসিভ করলাম, তাই না? রিসিভ করার পরে সেটা কি আসবে, রিসিভ পেমেন্টের অপশন আসবে। মানে প্রথমে কি পাঠাইলো, প্রথমে পাঠাইছে হচ্ছে এস্টিমেট। এস্টিমেটের পরে সেখান থেকে কিছু কি ইনভয়েস হয়েছে। ইনভয়েস হওয়ার পরে সেখান থেকে আসলো কি পেমেন্টের অপশন। আচ্ছা, এখন পেমেন্টের অপশন ধরেন, এই যে ইনভয়েস পাঠাইছে, ইনভয়েস পাঠানোর পরে হইতে পারে যে ৪টা ৫টা প্যাকেট কোনো কারণে নষ্ট ছিল, বা মানসম্মত ছিল না, বা যেটা চাওয়া হয়েছে সেটা দেয় নাই। ঠিক আছে? এখন এখানে কি ফেরতের অপশন আসছে, তাহলে ফেরতটা আমরা কিভাবে দিব? ক্রেডিট নোট দিয়ে দিব। আচ্ছা, ফেরতটা দিব হচ্ছে আমরা ক্রেডিট নোট। এখন ক্রেডিট নোটের পরে আমার পেমেন্টের অপশন হইতে পারে, অথবা পেমেন্টের পরে ক্রেডিট নোটও হইতে পারে। আমরা এগুলো পরবর্তীতে আরো বিস্তারিত দেখব। তারপরে হচ্ছে এটা গেল বাকির হিসাব। প্রথমে এস্টিমেট, তারপরে ইনভয়েস, তারপরে কি রিসিভ পেমেন্ট বা ক্রেডিট নোট। এইগুলো হইতেছে কি আমার অন ক্রেডিট বা বাকির হিসাব। এবার ধরেন নগদে সেল হয়েছে, তাই না? যেটা আমরা ক্যাশ মেমো হিসাবে চিনি। আমরা বাঙালিরা কি ক্যাশ মেমো হিসাবে চিনি, সেটাকে কুইক বুকস এর ভাষায় বলা হয় সেলস রিসিপ্ট। কি বলা হয়? সেলস রিসিপ্ট। আচ্ছা, তারপরে কোনো কারণে ধরেন রিফান্ড দেওয়ার প্রয়োজন পড়ছে, তাহলে সেটা কি দিয়ে দিতে হবে? রিফান্ড রিসিপ্ট। ওকে, এই যে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা সচরাচর ব্যবহার হয় না, কিন্তু মানে আর কি ভালো একটা জিনিস। আমি এটা নিয়ে আলোচনাও করছিলাম, এটা নিয়ে আলাদা করে ভিডিও করে রাখছি, আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা ইন্টারেস্টেড হন। আচ্ছা, সেটা হচ্ছে ডিলেড চার্জ এবং ডিলেড ক্রেডিট। কোনো ফিউচারিস্টিক কোনো ঘটনা ঘটবে, আমি সেটা জানি, ঠিক আছে? সেটাকে অগ্রিম আমি কি করলাম, একটা ড্রাফট আকারে সৃষ্টি করে রাখলাম। সেটাকে বলা হয় ডিলেড চার্জ। সেটা কি বলা হয়? ডিলেড চার্জ বা বিলম্বিত চার্জ যেটাকে বলা হয়। ধরেন ফিউচারে আপনার আপনি কাউকে সেবা দিচ্ছেন, এখন সেবার জন্য কি একটা ইনভয়েস করতে হবে, তাই না? এখন সেটা কি করলেন, আপনি আগে থেকেই করে রাখলেন। ধরেন তাকে 10 ঘন্টা আপনি তাকে সার্ভিস দিবেন, এটার জন্য আপনাকে কি করতে হবে, ডিলেট চার্জ করে রাখতে হবে। এই ডিলেট চার্জটা কি ড্রাফট আকারে থাকবে। যখন ওই সময় আপনি সার্ভিসটা দেওয়া কমপ্লিট হবে, তখনই কি সেটা ইনভয়েসে কনভার্ট হবে। এর আগ পর্যন্ত সে ওইভাবেই পড়ে থাকবে, এটার কোনো কাজ নাই, এটা কি অ্যাকাউন্টিং এ কোনো হিট করবে না। এখন 10 ঘন্টা তো আপনি সার্ভিস দিবেন, ভালো কথা। এখন আপনি পরে মনে মনে চিন্তা করেন, আচ্ছা ঠিক আছে, 10 ঘন্টা তো সার্ভিস দিব, এর মধ্যে দেখা গেছে 2 ঘন্টা আমার অন্য যে কোনো সবকিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমার কাজে লাগবে। তাহলে অ্যাকচুয়াল আমি তাকে সময় কতক্ষণ দিচ্ছি? 8 ঘন্টা। তাহলে আপনার বেসিক্যালি ইনভয়েসটা হওয়ার কথা ছিল কয় ঘন্টা? 8 ঘন্টার ইনভয়েস হওয়ার কথা ছিল। তো এখন 8 ঘন্টার জন্য না করে আপনি কত ঘন্টার জন্য করছেন?
10 ঘন্টার জন্য করে বসে আছেন, এখন 2 ঘন্টা কি আপনাকে কমাইতে হবে না? এটার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ডিলেট ক্রেডিট। মানে আগে কোনো জিনিস চিন্তা ভাবনা করে রাখছেন ফিউচারের, সেটাকে আগেই কি করতেছেন, কমায় দিচ্ছেন। এই জন্য ডিলেট ক্রেডিট। আপনি এখানে ক্রেডিট নোট ব্যবহার করতে পারবেন না কেন? কারণ হচ্ছে কি, এটা কি অ্যাকাউন্টিং এ হিট করে নাই। এই জিনিসটা কি অ্যাকাউন্টিং এ হিট করছে? ডিলেট চার্জটা অ্যাকাউন্টিং এ হিট করে না। যদি হিট করতো তাহলে আমরা সেখানে ব্যবহার করতে পারতাম কি, ক্রেডিট নোট। যেহেতু অ্যাকাউন্টিং এ হিট করে নাই, তাহলে আমরা সেটাকে ব্যবহার করতে হবে ডিলেট ক্রেডিট নামে। ঠিক আছে, আমরা সামনে আরো দেখবো এগুলো নিয়ে। আর হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট এখন আপনার কোনো কাস্টমারের সাথে কত ধরনের ট্রানজেকশন ঘটছে, তার কতটুকু পরিমাণে বিল আছে, সরি ইনভয়েস আছে, কতটুকু পরিমাণ পেমেন্ট তার কাছ থেকে পাবেন, সেই সম্পূর্ণ কিছু আপনার হয়তোবা জানার প্রয়োজন পড়তে পারে ইন্ডিভিজুয়াল কোনো কাস্টমারে। তাহলে আপনি সেটাকে কি হিসেবে ট্রিট করবেন, স্টেটমেন্ট হিসেবে। আচ্ছা, তাহলে আসেন আজকে আমরা আপনাদের সাথে যে ফাইলটা দিব সেটাকে ওপেন করে নিই। আচ্ছা, কাস্টমার ইনভয়েস। আপনাদের এখানে সম্পূর্ণ ফাইল কমপ্লিট করতে হবে। কয়টা আছে নিচে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা ফাইল আছে। প্রত্যেকটার ভিতরে কিন্তু অনেকগুলা কাজ আছে। ঠিক আছে, আসেন প্রথমটা আমরা একটু দেখার চেষ্টা করি। কাস্টমারের নেম, তারপরে হচ্ছে এস্টিমেট ডেট, তারপরে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, তারপর ট্যাক্সের রেট দেওয়া আছে। এটা কি একটা এস্টিমেট। কত তারিখে? 2 অক্টোবর 2023, মানে 2023 সালে অক্টোবরের 2 তারিখে এস্টিমেটটা হবে। তারপরে এই এস্টিমেটটাকে আপনাকে ইনভয়েসে কনভার্ট করতে বলছে দুইটা মাধ্যমে, একটা 7 তারিখে আর একটা কি 10 তারিখে, তাই না? তারপরে আপনি কি করবেন, পেমেন্ট রিসিভ করবেন। তিনটা কাজ কিন্তু এখানে, একটার ভিতরে কি তিনটা কাজ। প্রথমে একটা এস্টিমেট ক্রিয়েট করবেন, তারপরে ইনভয়েসে কনভার্ট করবেন, দেন কি পেমেন্টটা রিসিভ করবেন। এবার আসেন, আমাকে তো আগে কাস্টমার গুলাকে অ্যাড করতে হবে না? কাস্টমারকে তো অ্যাড করতে হবে। তাহলে আসেন কাস্টমারের লিস্ট আমরা একটু দেখি। এটা হচ্ছে কাস্টমারের লিস্ট, বিশাল বড় লিস্ট। আচ্ছা, এখন সবার শুরুতে আগে আমরা কাস্টমার অ্যাড করব। দুই জায়গা থেকে রিচ করতে পারি, প্লাস নিউ এর আন্ডারে অ্যাড কাস্টমারে যেতে পারি, অথবা সেলস থেকে আমরা কাস্টমারসে চলে যেতে পারি। দুইটা জায়গা থেকে দেখা যাবে। আচ্ছা, এখানে বলছে, এই যে এখানে একটা হাইপার লিঙ্ক দেওয়া আছে, সি হাউ ইট ওয়ার্কস, এখান থেকে সেই জিনিসটা দেখে নিতে পারেন। আচ্ছা, এখন ইম্পোর্ট কাস্টমার আর অ্যাড কাস্টমার ম্যানুয়ালি, আগে আমি ম্যানুয়ালি একটা অ্যাড করে দেখাই, তারপরে আমরা ইম্পোর্ট করতে যাব। ম্যানুয়ালি যখন আমরা অ্যাড করতে যাব, তখন আমাদের সামনে বিশাল বড় তার একটা ফর্ম দিয়ে দিছে। সেই ফর্মের কোনো কিছুই ম্যান্ডেটরি না, শুধুমাত্র একটা জিনিস ম্যান্ডেটরি, সেটা হচ্ছে কাস্টমারের ডিসপ্লে নেম, মানে কি নামে কাস্টমারটা শো করবে, শুধুমাত্র এই একটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি, আর কোনো কিছুই ম্যান্ডেটরি না। এখন আপনার ক্লায়েন্ট বলল যে এই ব্যক্তিকে কাস্টমার হিসেবে অ্যাড করো, এখন তার শুধুমাত্র কি নাম আছে, আর কোনো কিছু নাই, তাহলে কিন্তু কি আপনি কাস্টমারটাকে অ্যাড করতে পারবেন। আচ্ছা, ধরেন যে কোনো একজন ব্যক্তিকে আমি অ্যাড করি। ঠিক আছে, তার টাইটেলও জানি না, তার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, সাফিক্স, সে যে কোম্পানিতে কাজ করে, ইমেইল, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ফ্যাক্স, আদার, ওয়েবসাইট, তারপরে অ্যাড্রেস, একটা কি বিলিং অ্যাড্রেস, তারপরে কি শিপিং অ্যাড্রেস। ঠিক আছে, এই অ্যাড্রেসের কোনোটাই নাই আমার কাছে। যদি তার রিলেটেড কোনো নোট থাকে এটা, যদি অনেক সময় কাস্টমারের ভিজিটিং কার্ড থাকে না, সেই ভিজিটিং কার্ডগুলো এখানে অ্যাটাচমেন্ট আকারে দিতে পারবেন। ফাইলের সাইজ তারা বলে দিছে 20 MB। তারপরে হচ্ছে তার সাথে যদি কোনো পেমেন্ট মেথড আপনি সিলেক্ট করে থাকেন, মানে ওনাকে নির্দিষ্ট করেই দিচ্ছেন তার সাথে যত ধরনের ট্রানজেকশন ঘটবে, হয় সেটা ক্যাশে হবে, না হয় সেটা চেকে হবে, না হয় ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, যে কোনো পেমেন্ট মেথড আপনি সিলেক্ট করে দিতে পারেন। এটা পরবর্তীতেও ঠিক করা যাবে, এমন না যে মানে একদম পার্মানেন্ট থাকবে। আচ্ছা, বাই ডিফল্ট আমরা তারপর টার্ম, তার সাথে মেয়াদ কতদিন থাকবে সেই মেয়াদটা আপনি দিতে পারেন।
তারপরে হচ্ছে ট্যাক্স নাম্বার, তারপর ওপেনিং ব্যালেন্স। যদি তার কোনো আগে কোনো ডিউ ব্যালেন্স থাকে, সেই ডিউ ব্যালেন্সটাও আপনি এখানে দিতে পারেন। যদি কোনো কিছু না থাকে, কিছুই দেওয়ার দরকার নাই, জাস্ট নামটা দিয়ে আপনি সেভ করে দিবেন। এটা হচ্ছে আমাদের কাস্টমার সেন্টার। এখন কাস্টমার সেন্টার আমাকে ওপেন করে তারা দিছে। আমরা এখানে একটু জিনিসগুলো বোঝার চেষ্টা করি। এখানে যে জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি গ্রাফিক্যাল একটা প্রেজেন্টেশন। ঠিক আছে? আপনি যত ধরনের এস্টিমেট করবেন প্রত্যেকটা এখানে থাকবে। আনবিল্ড ইনকাম এখানে থাকবে, ওভারডিউ ইনভয়েস এখানে থাকবে, ওপেন ইনভয়েস অ্যান্ড ক্রেডিট গুলো এখানে অ্যাভেলেবেল পাবেন। তারপরে হচ্ছে রিসেন্টলি পেইড এখানে থাকবে। ওকে, এখন আনবিল্ড ইনকাম মানে কি বলেন তো? কি হলো, সাউন্ড কম কেন? আনবিল্ড ইনকাম, আনবিল্ড ইনকাম এখন পর্যন্ত বিল্ড হয় নাই। তারপরে ওভারডিউ ইনভয়েস মানে কি? আপনার মেয়াদ শেষ হয়ে সেটা চলে গেছে। আর ওপেন ইনভয়েস মানে কি? আপনার ইনভয়েস হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো পেমেন্ট টেমেন্ট কোনো কিছু হয় নাই। মানে সেটা এখন পর্যন্ত খোলা অবস্থায় আছে, এর জন্য এটার নাম হচ্ছে ওপেন ইনভয়েস। আর যদি কোনো ক্রেডিট ইয়ে থাকে তখন সেখানে আসবে। আর রিসেন্টলি পেইড হলে আপনার এইখানে দেখাবে। এখন আমি আর একটু বলে নিই, এই প্রেজেন্টেশনটা অনেক সময় মানে আমরা তো ফ্রি ভার্সন ইউজ করতেছি মানে 30 দিন মেয়াদের। এটা কোনো সময় আপনাকে প্রপার প্রেজেন্টেশনটা নাও দেখাইতে পারে, বাট অ্যাকচুয়ালি যখন কোনো ক্লায়েন্ট এটাকে সাবস্ক্রাইব করে কিনে তখন কিন্তু তার সেটা অ্যাকচুয়ালি দেখায়। ঠিক আছে? এখন এটা নিয়ে প্যানিক হওয়া যাবে না। অনেক সময় দেখা যাবে যে আপনি কোনো একটা এস্টিমেট করছেন সেটা প্রেজেন্টেশনে দেখাচ্ছে না, গ্রাফিক্যাল চার্টের মাধ্যমে দেখাচ্ছে না। তাহলে এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। ঠিক আছে? আপনি আপনার কাজ করে যাবেন সেটা প্রপার ওয়েতে, তাহলেই হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে নিউ কাস্টমার। আপনি যদি ম্যানুয়ালি কোনো কাস্টমারকে অ্যাড করতে চান, ম্যানুয়ালি একজন একজন করে, সেটাকে আমরা দেখাবো হচ্ছে নিউ কাস্টমারে। তারপরে হচ্ছে পাশে ড্রপ ডাউন মেনু আছে। সে ড্রপ ডাউন মেনু ব্যবহার করে আমরা কি করব, কি বাল্ক কোয়ান্টিটিতে একের অধিক কি করতে পারি, কাস্টমারকে ইম্পোর্ট করতে পারি। তারপর যথারীতি আমরা এই অপশনগুলো জানি। সেটা কি প্রিন্টের অপশন। এটা হচ্ছে কি এক্সেলে যদি আমরা এক্সপোর্ট করতে চাই সেটা। আর আপনার এইখানে যদি কোনো সেটিংস এর প্রয়োজন, মানে আপনার কি কি কলাম প্রয়োজন, এখানে যেরকম কলাম কটা দেখাচ্ছে, একটা হচ্ছে নেইমের জন্য একটা দেখাচ্ছে, তারপরে কোম্পানি নেইম, তারপরে হচ্ছে ফোন নাম্বার, তারপরে ওপেন ব্যালেন্স দেখাচ্ছে। আপনি চাইলে এখানে আরো কলাম কি বাড়ায় দেখতে পারেন। সেটা আপনার ডিপেন্ড, সেটা আপনি কোথায় থেকে ঠিক করতে পারবেন, সেটা আপনি ঠিক করতে পারবেন এই যে এই সেটিংস আইকন থেকে। ওকে, আমরা এবার আসেন ইম্পোর্ট করার চেষ্টা করি। ইম্পোর্ট কাস্টমারে চলে গেলাম। সেম আপলোড, ম্যাপিং আর কি ইম্পোর্ট, তাই না? আচ্ছা, স্যাম্পল ফাইল সবাই ডাউনলোড করে নেবেন। আমি আর ডাউনলোড করব না, আমাকে যেহেতু ফাইল আছে। আচ্ছা, জাস্ট ইম্পোর্ট করব এখন। তারপর নেক্সট অপশনে চলে যাব। এই যে দেখেন আমার কথা মিলছে, ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার। আমি কিন্তু ফাইলে দিই নাই ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার। আমি একটু ওপেন করে দেখাই আপনাদের। কাস্টমার একটু যদি ওপেন করে দেখাই, দেখেন এই যে ট্যাক্স রেজিস্ট্রেশনের নাম্বার কি, কলামটা কি ফাঁকা না? সম্পূর্ণরূপে কি ফাঁকা। এই জন্যই আমার কি ওইখানে তারা কি গ্রিন সিগন্যাল দেখাচ্ছে না। তার মানে এই না যে নিবে না, সে অবশ্যই নিবে। মানে আমি ওই ডাটা কি দিই নাই। নেক্সটে চলে যাব, ইম্পোর্ট করে দিব। বাস্তবিক জীবনে এত সহজভাবে থাকবে না। ঠিক আছে? আপনাকে জিনিসগুলো কাজ করে নিতে হবে। আমি যেরকম ফাইল সাজায় রাখছি। আচ্ছা, এখন দেখেন আমি এখানে কলাম বাড়ায় দেখতে চাই, আমি সেটিংস আইকনে চলে যাব। ধরেন আমি প্রত্যেকের ইমেলটা দেখতে চাই, এই যে দেখেন ইমেল চলে আসছে না? ধরেন আমি প্রত্যেকের অ্যাড্রেসটাও দেখতে চাই।
এই যে অ্যাড্রেসে চলে আসছে না? আপনার যেটা যে কলামগুলো আপনি দেখতে চান সেই সেটিংস আইকন থেকে সেগুলো ক্লিক করে নিবেন। এখন ধরেন কোন একজন কাস্টমারের কি আপনার প্রয়োজন নাই, এখন কি করতে পারেন? প্রয়োজন যদি না হয় তাহলে কি করবেন? এইখানে পাশে ড্রপ ডাউন থেকে মেক ইনঅ্যাক্টিভ করে দিতে পারেন। আচ্ছা, ইয়েস, মেক ইনঅ্যাক্টিভ। ভাইয়া অনেক ঘুমাচ্ছে। মেক ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ করে দিলাম। এখন ইনঅ্যাক্টিভ গুলা কই পাবেন? আচ্ছা, ইনঅ্যাক্টিভ গুলা কই পাবেন? এই যে সেটিংস, ওই সেটিংস আইকন থেকে একটু স্ক্রল করলেই দেখবেন যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ। এটা ক্লিক করা মাত্রই দেখেন এই যে আপনার এখানে শো হয়ে আসছে না? কুইক বুকস এর ইনঅ্যাক্টিভ করা মানে কিন্তু কি ওয়ান কাইন্ড অফ সেটা ডিলেট। ঠিক আছে, এক ঘরে করে ফেলছেন তাকে। এখন আপনি চাইলে আবার সেখানে ক্লিক করলেই তাকে সে কি হয়ে যাবে? অ্যাক্টিভলি কাজ হয়ে যাবে। এই যে দেখেন অ্যাক্টিভ চলে আসছে। আপনারা কি করবেন? প্রত্যেকে এখান থেকে প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট করে তারপরে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। কোনো স্ক্রিনশট না। আচ্ছা, এটা গেল আমাদের কাস্টমার। এইবার আমরা একটু ইনভয়েসের জন্য যেতে পারবো। ইনভয়েস না, সবার আগে এস্টিমেট দেখবো। এস্টিমেটে আসলাম। এস্টিমেটে আসার পরে প্রথমে ডেভিড উইলসনের নামে এস্টিমেট করব। 2 অক্টোবর 2023-এ কাস্টমার ডেভিড উইলসন, অক্টোবর, হ্যাঁ 2 অক্টোবর 2023। ওকে, এবার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কি অ্যাড করছি? অ্যাড করি নাই, তাহলে আসবে না। আবার কি করব? আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করে নেব। এখন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কোথায় কোথায় পাবো? ট্রানজেকশনের আন্ডারে গেলেও আমরা কি পাবো? হ্যাঁ, সেলস এর আন্ডারে আমাকে যেতে হবে। সেলস এর আন্ডারে গেলে আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এখান থেকে অ্যাড করতে পারি। আরেকটা কোথাও অপশন আছে, প্লাস নিউ এর আন্ডারে আদারের অপশনে কি অ্যাড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে দুই জায়গা থেকে আমরা অ্যাড করতে পারবো। আসেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস গুলোকে আমরা অ্যাড করার চেষ্টা করি। নেট স্লো হয়ে গেছে। ওকে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আসেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আমরা অ্যাড করব। এইখানে তারা চারটা অপশন দিছে। এইখানে তারা চারটা অপশন দিছে। এই চারটা অপশন আপনাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। ভাই কুইক বুকসে কাজ করে অনেক হাজার হাজার অসংখ্য ছেলেপেলে আছে, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখেন, কুইক বুকসে কাজ করে এরকম অনেক পণ্ডিত মানুষজন আছে। কিন্তু আপনি যখন কোন একটা প্রতিষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে দিতে পারবেন না, তখনই মনে করবেন যে আপনার শিক্ষা কমপ্লিট হয়েছে। এটা মাথায় যেন থাকে। কোন একটা নতুন কোম্পানির কাজ নিয়ে তাকে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে দেওয়াটা কিন্তু অনেক টাফ। এজন্য প্রত্যেকটা জিনিস আপনাকে বুঝে বুঝে কাজ করতে হবে।
প্রথমে কি বলছে? স্টক। স্টকের ক্ষেত্রে বলছে প্রোডাক্ট ইউ বাই অর সেল দ্যাট ইউ ট্র্যাক কোয়ান্টিটি অফ। আচ্ছা, আপনাদের কাছে দিই, আপনারা একটু পড়েন, তারপর আমি উদাহরণ দিয়ে জাস্ট বলবো। দেখা যাচ্ছে? ওকে, আপনারা একটু পড়েন। কেউ আমাকে উদাহরণ দিয়ে এই জিনিসগুলো বোঝাবেন। কে বলবেন বলেন, টাইম দিলাম 2-3 মিনিট, বলেন। কে আমাকে এই 4টা জিনিস বুঝাবেন? ট্রাই করেন, সমস্যা নাই, ভুল হলে তো এখানে কিছু নাই, আমি তো কারেকশন করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, একই জাতীয় প্রোডাক্ট। যেমন পোলো শার্ট। হ্যাঁ, ওকে। তারপরে নন স্টক। স্টক হচ্ছে যেমন এসি, যদি আমি কিনি, কিন্তু এসির সাথে যে ওটা ইনস্টলেশন করার জন্য যে ম্যাটেরিয়াল লাগে, সেটা হচ্ছে আমার নন স্টক। ওকে, সার্ভিস। সার্ভিসটা হচ্ছে যেমন বিজ্ঞাপন বা এই জাতীয় যেগুলো, অ্যাডভার্টাইজমেন্ট। আর বান্ডেল? বান্ডেল হচ্ছে 2-3 প্রকার, যেমন শার্টের মধ্যে পোলো শার্ট বা অন্য কোনো ইসের শার্ট, 3-4 ভিন্নতা একসাথে যখন বান্ডেল করে বিক্রি করা হয়। আচ্ছা, ওকে। আর কেউ বলেন, সাহস করে বলেন, কারেকশন তো আমি করে দিব, সমস্যা নাই। আরে ভুল হলে তো শিখতে পারবেন, চুপচাপ থেকে কি আর শিখা যাবে? হ্যাঁ, না ঘুমায় শিখা যাবে, কোনটা? আমিনুর ভাই, আর কেউ না? যদি বিক্রির উদ্দেশ্যে আমি একটু প্রোডাক্ট স্টক করে রাখি একটা। হ্যাঁ, আর তারপরে নন স্টক। নন স্টক হচ্ছে যে আহ, আমি একটা প্রোডাক্ট বিক্রি করবো, একটু স্টক করে রাখি, তো এটা গুদামে রয়ে গেছে, অত উৎপাদনের প্রতিষ্ঠান রয়ে গেছে স্টকে। কিন্তু আর সার্ভিস? সার্ভিস, যে সার্ভিসটা ভবিষ্যতে দেবো, এখনো দেই নাই। হুম। হ্যাঁ, বাংলা হচ্ছে যে প্রোডাক্টের বিভিন্ন ক্যাটাগরিতে স্টক করে। আচ্ছা, স্টকটা যে স্টক হচ্ছে আমার যেটা প্রোডাক্ট, যেটা নিয়ে আমি আসলে বিজনেস করব, প্রোডাক্ট সেল করব। আর নন স্টক হচ্ছে যেটা আমি ইউজের জন্য, আমার ওন হাউসের জন্য। আর সার্ভিসটা হচ্ছে এটাও আমার সার্ভিস বিক্রি করবো আর কি। আর বান্ডেল হচ্ছে সার্ভিস এবং স্টক, যেটাকে বান্ডেল করে যখন আছে।
আর কেউ? ৩ জনের ওপিনিয়ন পাইলাম। নাকি বাকিরা কি গুগল সার্চ করতেছেন? কোনটা? সবাই আমরা মোটামুটি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড। একটু তো আমাদের বুঝতে হবে, তাই না? সেটা হচ্ছে স্টক, যদি সহজভাবে বলি, স্টকটা হচ্ছে আমরা যে প্রোডাক্ট গুলার জন্য আমাদের বিজনেসটা রান করতেছি, সেটা হচ্ছে আমাদের কাছে স্টক বা ইনভেন্টরি যেটাকে বলা হয়। আর স্টকটাকে প্রিপেয়ার করার জন্য আমার কিছু জিনিসের প্রয়োজন আছে, নট প্রোডাক্ট। কিছু জিনিসের প্রয়োজন আছে যেগুলো আমরা কোনোদিনও ট্র্যাক করব না, সেটাকে বলা হয় নন স্টক। যদি আমি এসির কথাই চিন্তা করি, ধরেন এসিটা হচ্ছে যদি ওয়ালটন হয়, তাহলে ওয়ালটনের ক্ষেত্রে ওয়ালটনের কোম্পানির জন্য এসিটা কি তাদের স্টক, ঠিক আছে? আর এই এসিটাকে সে সেট আপ করার জন্য যে জিনিসগুলা সেখানে ব্যবহার করে, নাট বোল্ট, তারপরে দেখা গেছে যে ওয়াশার, আরো যে বিভিন্ন জিনিসগুলা ব্যবহার করে, সেটা হচ্ছে নন স্টক। হ্যাঁ, নট একবার পুরো এক্সেসরিজ 100% কারেক্ট না। তো এইটাকে বলা হয় ওই জিনিসটাকে ইনস্টল করার জন্য, ইনস্টলেশন করার জন্য আমাকে যা যা করতে হবে যেটা আমি আদৌ ট্র্যাক করব না, সেটাকে বলা হচ্ছে নন স্টক বা নন ইনভেন্টরি যেটা। আর সার্ভিসটা হচ্ছে আমরা যে সার্ভিস গুলো দিব, যেরকম বুক কিপিং সার্ভিস দিব ইনশাল্লাহ, কুইক বুক শেখার পরে কি বুক কিপিং সার্ভিস দিব না, অ্যাকাউন্টেন্ট সার্ভিস দিব, এগুলাকে বলা হয় সার্ভিস। ঠিক আছে, তারপর ট্যাক্স কনসালটেশন বা উকিল যে সার্ভিস গুলা দেয়, আমি যেরকম সার্ভিস দিচ্ছি আপনাদেরকে, সেগুলা কি প্রত্যেকটা কি একটা কি সার্ভিস। তারপরে হচ্ছে বান্ডেল। বান্ডেল এখানে যে ভাই বলছেন যে প্রোডাক্ট এবং হচ্ছে সার্ভিসকে একসাথে করে, না, জিনিসটা এমন না। জিনিসটা হচ্ছে এই যে প্রোডাক্ট গুলাকেই আমি কি করব, একটা প্যাকেজ আকারে দিই, একটা প্যাকেজ আকারে দিই, দামটাকে কমায় আমি কি করি একটা প্যাকেজ আকারে, যাতে সবাই যাতে পারচেজ করে, সেটাকে বলা হয় বান্ডেল। আমরা যেরকম ঈদের টাইমে বিভিন্ন ওই যে বাটা শোরুমে বা অ্যাপেক্সের শোরুমে আমরা গেলে দেখি যে ছেলে মেয়ে তারপর হইতেছে বেবি সবার জন্য কি একসাথে কি একটা কম্বো প্যাকেজ দেয় না? বা আমরা ইন্টারনেট কিনি যেরকম বান্ডেল, সব থেকে সুন্দর উদাহরণ হচ্ছে ইন্টারনেট। যারা মিনিট কিনি, ইন্টারনেট কিনে, দুইটা একসাথে, আবার অনেক সময় দেখা যায় এসএমএস ও থাকে, মানে মোর দেন 2 or 3 প্রোডাক্টস। ঠিক আছে, সেটাকে সবগুলাকে একসাথে বলা হইতেছে বান্ডেল। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা কোন একটা স্টককে যদি অ্যাড করার চেষ্টা করি, আমরা স্টকে ক্লিক করব। স্টকে ক্লিক করলে আপনার কাছে একটা ইন্টারফেস তারা চলে আসবে, সেটা হচ্ছে নেম, আইটেম এন্ড সার্ভিস কোড, ক্যাটাগরি, ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, অ্যাজ অফ ডেট, রিঅর্ডার পয়েন্ট। রিঅর্ডার পয়েন্ট সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে রিঅর্ডার জিনিসটা কি, আমরা আমাদের প্রতিষ্ঠানে পণ্য যে অবস্থায় থাকার পরে আমরা কি করব, সেই জিনিসটাকে পুনরায় অর্ডার করব, সেটাকে বলা হয় রিঅর্ডার পয়েন্ট। ধরে নেন আপনার প্রতিষ্ঠানে আপনার হাতে 100টা প্রোডাক্ট আছে। এখন আপনি ধরে নিলেন যে আপনার 30টা প্রোডাক্ট থাকতে আপনি কি করবেন, পুনরায় আবার অর্ডার করবেন। কেন অর্ডার করি, যাতে আমাদের প্রোডাকশনটা যাতে হ্যাম্পার না হয়, তাই না, আমরা যাতে সার্ভিসটা ঠিক টাইম মতো দিতে পারি, সেটাই বলা হয় রিঅর্ডার পয়েন্ট। তারপরে স্টক অ্যাসেট অ্যাকাউন্ট, মানে যে চার্ট অফ অ্যাকাউন্টসে আমার এই স্টকটা গিয়ে হিট করবে, সেটাকে বলা হয় স্টক অ্যাসেট অ্যাকাউন্ট বা চার্ট অফ অ্যাকাউন্ট। তারপরে এই অ্যাসেট রিলেটেড যদি কোনো ডেসক্রিপশন থাকে আমরা দিব। সেলস প্রাইস, অবশ্যই আমরা যেহেতু প্রোডাক্ট অ্যাড করতেছি, এটার একটা সেলিং প্রাইস আমাদেরকে দিতে হবে, সেলিং প্রাইসটা আমাকে এখানে দিব। আর সেই সেল করা যে টাকাটা সেটা কোথায় গিয়ে দেখাবে, সেল অফ প্রোডাক্ট ইনকামে, এই জন্য আমাদের ইনকাম অ্যাকাউন্টে সেল অফ প্রোডাক্ট ইনকাম আমাকে অ্যাড করে দিতে হবে। তারপরে হচ্ছে ভ্যাট, আপনি চাইলে ভ্যাট এখান থেকেও একবারে সিলেক্ট করে দিতে পারেন, অথবা আমরা যখন কোনো প্রোডাক্ট এন্ড সার্ভিস নিয়ে যখন কোনো চার্ট অফ ইনভয়েস করব বা কোনো ফর্ম আমরা ব্যবহার করব, তখন আমরা গিয়ে ভ্যাটটা ঠিক করে দিতে পারি। পারচেজ রিলেটেড, আপনি কত দামে সেই প্রোডাক্টটা পারচেজ করছেন, সেই কস্টিংটার ভ্যালু এখানে আপনাকে দেখাইতে হবে। সেই কস্টিংটার ভ্যালু আপনার কোথায় যাবে, কস্ট অফ সেলস, মানে কোন চার্ট অফ অ্যাকাউন্টসে যাবে, তাই না, সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে আপনি যদি মনে করেন যে এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের সাপ্লায়ার হচ্ছে এই ব্যক্তি নির্দিষ্ট কাউকে, এরকমও তো হয় যে আমরা কোন একটা র ম্যাটেরিয়াল একজন ব্যক্তির কাছ থেকেই কিনতেছি, তাই না, তখন আমরা কি করতে পারি, ওই সাপ্লায়ারের নামটা এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। এখান থেকে শুধুমাত্র স্টার চিহ্নিত দেওয়া জিনিস, যেমন নেম, কোয়ান্টিটি অন হ্যান্ড এবং ডেট, এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি। এই তিনটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনার প্রোডাক্টটা অ্যাড হবে, আর বাকি কোনো ইনফরমেশন না দিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে।
আচ্ছা, আমরা ফাইল থেকে একটা প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করার চেষ্টা করি। লাইফ সেভিং ইকুইপমেন্ট, লাইফ সেভিং ইকুইপমেন্ট দিলাম। আইটেম অ্যান্ড সার্ভিস কোড, এটা আমরা জানি কেউ? এটা আগের নাম ছিল হচ্ছে এসকেইউ নাম্বার, স্টক স্টক কিপিং ইউনিট, তাই না? আমরা যখন বিভিন্ন সুপার শপে যখন কোনো জিনিস পারচেজ করতে যাই তখন তাদের একটা আলাদা বারকোড থাকে, তাই না? সেটা তারা কি করে, ওই ইনভেন্টরিটা ট্র্যাক করে থাকে, এসকেইউ নাম্বার যেটাকে বলা হয়। যদি থাকে দিব ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, সেলস প্রাইস 880, 500, কোয়ান্টিটি হচ্ছে 100। আগে একটা একটা করে দিয়ে নিই। 800, 880, ওকে, 80, 500, আর এটা হচ্ছে 100 ছিল কোয়ান্টিটি, মানে 100 থাকতে আমি পুনরায় এই জিনিসটাকে অর্ডার করব। ওকে, 23 জানুয়ারি 1, সবকিছু দেওয়া ওকে, জাস্ট 7 ক্লোজ করব। এই যে আমার ইন্টারফেসটা চলে আসে, আমি একটা অ্যাড করছি কিন্তু লাইফ সেভিং, তাহলে বাকি দুটো কোথায়? আওয়ার্স এন্ড সার্ভিস, এই দুটো কিন্তু বাই ডিফল্ট, আপনি এগুলো ডিলিট করতে পারবেন না, ঠিক আছে? ওগুলো সে তার মতোই থাকুক। আর এখানে আপনাকে দেখাবে হচ্ছে লো স্টক, মানে আপনার ওই যে কোয়ান্টিটি অন হ্যান্ডের থেকে নিচে যদি চলে যায় তখন আপনার এখানে শো করবে। তারপরে হচ্ছে আউট অফ স্টক, যদি কোনো একটা স্টক একেবারে জিরো হয়ে যায়, সেল করতেছেন করতে করতে একেবারে জিরো হয়ে গেছে, তখন আপনার এইখানে দেখাবে। আচ্ছা, তারপরে মোর অপশনে যাব না, নিউতে গেলে আবার নতুন করে অ্যাড করতে পারবো, আর ড্রপ ডাউনে গেলে আমরা একবারে ইম্পোর্ট করতে পারবো। তা আসেন আমরা একটু ইম্পোর্টে যাই, সেম ভাবেই আপলোড, ম্যাপিং, আর কি ইম্পোর্ট। আপনাকে স্যাম্পল ফাইল দিচ্ছে, স্যাম্পল ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। আমি তো ফাইল একবার ওইভাবে রেডি করে রাখছি, ওই জন্য আমার জন্য সুবিধা হয়েছে। কতবার রেডি করে রাখবো? ব্রাউজে যাব, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্ট ওপেন করে নেক্সটে চলে যাব। এই দেখেন, এই যে সেকেন্ড অপশনটা কি, এসকেইউ নাম্বার আসছে না, স্টক কিপিং ইউনিট, আমরা দিই নাই, মানে ম্যাচ করি নাই, এই জন্য অন্য সিগন্যাল থাকবে। আমরা যা যা ডাটা দিছি শুধুমাত্র সেগুলাই থাকবে। ইম্পোর্ট লাইফ সেভিং ইকুইপমেন্ট নিচ্ছে না কেন? কারণ অলরেডি আমি কি একবার ক্রিয়েট করা হয়েছে, জাস্ট এটাকে টিক মার্ক উঠায় দিয়ে ইম্পোর্টটাকে কমপ্লিট করবেন। দরকারই নেই, কেটে দিই, সমস্যা নেই। এই যে ওয়ান প্রোডাক্ট ইম্পোর্ট হয় না, কারণ একটা কি ডুপ্লিকেট হয়ে গেছে, তাই না? এই যে লাইফ সেভিং ইকুইপমেন্ট ছিল, দেখেন এখন আপনার যা যা আপনি ইম্পোর্ট করছেন, সেল প্রাইস, কস্টিং প্রাইস, কোয়ান্টিটি অন হ্যান্ড, প্রত্যেকটা জিনিস কি তারা কি এখানে বাই ডিফল্ট নিয়ে নিছে। এখন আপনি চাচ্ছেন এখানে আরো কিছু কলাম দেখতে, তাহলে আপনি এখান থেকে সেটিং আইকন থেকে আপনি যদি ইনকাম অ্যাকাউন্ট দেখতে চান তাহলে ইনকাম অ্যাকাউন্ট দেখতে পাবেন। যদি আপনি এক্সপেন্স অ্যাকাউন্ট দেখতে চান, মানে এক্সপেন্স কোন এক্সপেন্স অ্যাকাউন্টে সেটা হিট করছে সেটা আপনি দেখতে পারেন। ঠিক আছে, এইভাবে করে আপনার প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে সেটিং করতে পারেন। তারপর আপনি যদি চান এখানে প্রিন্ট, যথারীতি প্রিন্টে গেলেই আপনার প্রিন্ট অপশন চলে আসবে। ঠিক আছে, প্রিন্টের অপশন। এখন আপনার কোনো কিছু দরকার নাই, আপনি এটাকে ডিলিট করতে চান, এডিট অপশনের পাশে ড্রপ ডাউন মেনু থেকে মেক ইনঅ্যাক্টিভ করলে কি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আবার ফিরিয়ে আনা যাবে। আচ্ছা, দুইটা জিনিস এখন বলবো, সেই দুইটা জিনিস খুব মনোযোগ দিয়ে শুনবেন। চার্ট অফ অ্যাকাউন্টস আমরা যখন অ্যাড করতে যাব তখন ওপেনিং ব্যালেন্স আর চেঞ্জ করা যাবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যখন অ্যাড করলাম তখন যে কোয়ান্টিটি অন হ্যান্ডটা ছিল সেটাকেও চেঞ্জ করা যাবে না। এই দুটো জিনিস কিন্তু কি অবশ্যই আপনি যখন দিবেন ডেট, চার্ট অফ অ্যাকাউন্টস এর কোনো একটা জিনিসের আপনি যখন অ্যাড করতে যাচ্ছেন নতুন করে কোন একটা অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স এবং ওপেনিং ব্যালেন্সের ডেট, এই দুটো চেঞ্জেবল না। আর হচ্ছে
কোন একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের আপনার কি কোয়ান্টিটি অন হ্যান্ড এবং তার ডেটটা কি চেঞ্জেবল না। এই যে দেখেন আমি প্রমাণ দেখাই, এডিট অপশনে গেলাম, দেখেন তো কোয়ান্টিটি অন হ্যান্ড আছে কি, লক হয়ে গেছে না? সবগুলা জিনিসই আমি চেঞ্জ করতে পারবো, প্রত্যেকটা জিনিস আমার কি চেঞ্জ করার জন্য তারা আমাকে অপশন দিবে, প্রত্যেকটা জিনিস। আপনি রেট চাইলেও রেট চেঞ্জ করতে পারেন, চার্ট অফ অ্যাকাউন্ট চাইলে চার্ট অফ অ্যাকাউন্টস চেঞ্জ করতে পারেন, কিন্তু আপনার ওপেনিং ব্যালেন্স চেঞ্জ করা যাবে না। এখন আমার একটা স্টুডেন্ট ছিল, সে কি করছে, একটা ক্লায়েন্টের কাজ করছে, পরে মানে আর কি সেই ক্লায়েন্ট তাকে অহেতুক ভাবে না, একদম ভালোভাবে অপমান করে তার কাছ থেকে মানে আর কি সব কাজগুলো নিয়ে আর সে করায় নাই, অথচ অনেক বড় একটা প্রজেক্ট ছিল। এই জিনিসগুলো না খেয়াল করার কারণে ভাই আপনার চার্ট অফ অ্যাকাউন্টসে ভুল হয়েছে, আপনি কেন ডিলিট করতে যাবেন, তাই না? সেটাকে আপনি অ্যাডজাস্ট করে নেন, আমরা অ্যাডজাস্টিং এন্ট্রির মাধ্যমে অ্যাডজাস্ট করে নেন, তাহলেই তো হচ্ছে। তারপরে আপনার এখানে ভুল হয়েছে, আপনি এখানেও অ্যাডজাস্ট করতে পারবেন। এন্ড অনেকেই আমরা জানি না, এখানে তো এডিট করা যাচ্ছে না, তার মানে কি এডিট করা যাবে না? অবশ্যই যাবে। যারা আমরা কাজ করি তারা ফাঁক ফোকর তো জানবোই। এই যে স্টার্টিং ভ্যালুতে ক্লিক করব, কন্টিনিউতে চলে যাব, আপনার কি চেঞ্জ করতে হবে, সবই চেঞ্জ করা যাবে। এবার আসেন তো ভাই, কোয়ান্টিটি অন হ্যান্ড কি চেঞ্জ করা যাইতেছে? হ্যাঁ, সবই চেঞ্জ করা যাবে না, আমরা জানি দেখে আমরা তো বলতে পারলাম, তাই না? এই যে স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট দেখছেন কোথায় গিয়ে হিট করবে, ওপেনিং ব্যালেন্স ইকুইটিতে গিয়ে হিট করবে। তো এগুলো মাথায় রাখতে হবে আপনাদের, ঠিক আছে? এইভাবে করতে পারেন। আর ধরেন কোন একটা চার্ট অফ অ্যাকাউন্টস, এটা তো দেখালাম হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে, তাহলে আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্টস একটা দেখে আসি। চার্ট অফ অ্যাকাউন্টস এর ওপেনিং ব্যালেন্সটা একটু দেখি, এডিট করা যায় কিনা। ট্রানজেকশনে চলে যাব, সেখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টস ধরেন এই যে ডেপ্টরস, না আচ্ছা ওয়েলস ফার্গোটাই দেখায়, এটাকে এডিট করতে চাই। দেখেন এডিট করতে গেলে কি ব্যালেন্স আপনাকে একদম ইয়া দেখাচ্ছে না? হ্যাঁ, এটাকে কি চেঞ্জ করতে পারবেন? পারবেন না, ডেটও কিন্তু নাই। ডেট আছে? ডেট নাই। তো এখন চেঞ্জ কিভাবে করবেন? আসেন এটারও বিকল্প ওয়ে খুঁজে বের করি। কি হলো, ওই চার্ট অফ অ্যাকাউন্টসটাকে ওপেন করবেন, সুন্দর করে ওইখানে ক্লিক করবেন, এডিটে চলে যাবেন, এই যে চলে আসছে না? এবার ওপেনিং ব্যালেন্স আপনি ঠিক করেন, আপনি নিজের মনের মতো দেন। ডেট, এই যে এখান থেকে ডেট চেঞ্জ করে দেন। কোনো দিনে এই কাজ করবেন না যে চার্ট অফ অ্যাকাউন্টস একটা ক্রিয়েট হয়ে আছে, তাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে তারপরে আবার কাজ করব, এটা ভুলেও করবেন না। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে ভুল হয়েছে, ডেটে ভুল হয়েছে, কোয়ান্টিটি অন হ্যান্ডে ভুল হয়েছে, আপনি ডিলিট করবেন, এটা কোনোদিনও করা যাবে না। এতে করে আপনারা কাজ হারাবেন, আগে থেকে বলে দিলাম। এখন আপনার হাতে সমস্যা, তাই বলে হাত কেটে ফেলে দিবেন? প্লাস্টার করে তো ঠিক করতে হবে, এটা তো বুঝতে হবে আপনাদের। তাহলে এই দুইটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। আজকে যে দুইটা টপিকের ছিল, চার্ট অফ অ্যাকাউন্টস আর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ওপেনিং ব্যালেন্স অথবা কোয়ান্টিটি অন হ্যান্ড এবং তাদের ডেট চেঞ্জ করতে হয় কিভাবে, ঠিক আছে? অবশ্যই দেওয়ার সময় খেয়াল রাখবেন, যদি বাই চান্স আপনার ভুল হয়ে যায় তাহলে গিয়ে চেঞ্জ করবেন। আবার এমন যাতে না হয় যে ধরে রাখছেন আমি তো জানি এখন অপশন, ভুল করেই আগে বুঝবো, আগে ভুল করব তারপরে গিয়ে ঠিক করব, এরকম যাতে না হয়। ওকে, তাহলে আমাদের সব মোটামুটি অ্যাড করা শেষ। এবার আমরা একটু আমাদের কাজে চলে আসি। আচ্ছা, এস্টিমেটে চলে যাই। এটা হচ্ছে এস্টিমেটের ইন্টারফেস। কাস্টমার আমরা সিলেক্ট করব ডেভিড উইলসন। এইখানে দেখেন নিচে তিনটা অপশন, পেন্ডিং, অ্যাকসেপ্টেড, ক্লোজড অ্যান্ড রিজেক্ট। এটা কি এস্টিমেট করতেছি, তাই না? এখন এস্টিমেটটা পেন্ডিং অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত না এই এস্টিমেটটাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা পেন্ডিং অবস্থায় থাকবে। যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে অ্যাকসেপ্ট, আর যদি এটা সম্পূর্ণ কাজ শেষ হয়ে যায় তাহলে ক্লোজড।
আর যদি রিজেক্ট করে দেন তাহলে কেনই আপনি ক্রিয়েট করবেন, তাই না? জিনিসটা তো তাই, যদি আপনার রিজেক্ট করার ইচ্ছেই থাকে তাহলে তো আপনি ক্রিয়েট করবেন না। হ্যাঁ, এই জন্য আপনাকে এই পেন্ডিং অবস্থায় থাকবে ইমেল এবং বিলিং অ্যাড্রেস, যেটা আপনি দিয়ে আসছেন কাস্টমার সেন্টারে, সেটা বাই ডিফল্ট তারা নিয়ে নিবে। এবার আসেন আমরা একটু ডেটটাকে ঠিক করব। 2 অক্টোবর 2023, অক্টোবর 2023, 2রা অক্টোবর। এবার আসেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আমরা এক এক করে যাব। সার্জিক্যাল লাইফ সেভিং ডায়াগনস্টিক। ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট। ওকে, এবার কোয়ান্টিটি গুলো আমরা একটু সেটেল করি। 2 3 4, 2 4। ভ্যাট আমাকে 0% বলছে। এক্সামটেড, এক্সামটেড এন্ড এক্সামটেড। ওকে, মনে আছে আমরা যখন সেল সেটিং করছিলাম তখন কিন্তু ডিসকাউন্টের অপশন ওপেন করে আসছে। এই যে ডিসকাউন্টের অপশন আপনাকে দেখাচ্ছে। কুইক বুকসে এটা হচ্ছে একটা লিমিটেশন, যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ডিসকাউন্টের ব্যবস্থা নাই। শুধুমাত্র একসাথে গিয়ে নিচে আপনি ডিসকাউন্টটাকে ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হবে, হয় পার্সেন্টেজে দিবেন অথবা ভ্যালুতে দিবেন। দুইটা ওয়ে আছে। যদি বলে 5%, তাহলে পার্সেন্টেজে ক্লিক করে এখানে আপনি কি পার্সেন্টেজে 5 লিখে দিবেন। আর যদি ভ্যালু বলে তাহলে আপনি ভ্যালুটা লিখে দিবেন। দেখেন আমি যদি পার্সেন্টেজ বলি 5%, তাহলে এখানে 5% মাইনাস হয়ে যাবে। 7,840-এ কি 5% মাইনাস হয়ে গেছে। যদি আমি ভ্যালু বলি ধরেন 500 টাকা, আমি ভ্যালু কি মাইনাস করব, এই যে দেখেন 7,840 থেকে 500 টাকা মাইনাস হয়ে 7,340। দুইটা ওয়ে আছে আপনার, হয় ভ্যালুতে মাইনাস করতে পারেন অথবা কিসে মাইনাস করতে পারেন, পার্সেন্টেজে মাইনাস করতে পারেন। আচ্ছা, তারপরে এস্টিমেট রিলেটেড যদি কোনো মেসেজ থাকে মেসেজ লিখতে পারেন। আর যদি এস্টিমেট রিলেটেড কোনো ছবি থাকে তাহলে এই যে এখানে অ্যাটাচমেন্টে দিতে পারেন। এখন এস্টিমেটটা থেকে প্রিন্ট আর প্রিভিউ, আপনি এখান থেকে প্রিন্ট দেখতে পারেন। প্রিন্ট হচ্ছে নিউ স্টাইল। এটা কি হলো, এস্টিমেটটা কি আসছে? এস্টিমেটটা না সিলেক্ট হয়েই সে চলে গেছে, এখন আবার কষ্ট করতে হবে। আচ্ছা, কোথায়? আপনাদের প্রিন্টের অপশন দেখাতে যে আমার ভাই হয়ে গেছে। ওকে, আপনার চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন অথবা ড্রপ ডাউন থেকে গিয়ে সেভ এন্ড ক্লোজ দিতে পারেন। সেভ এন্ড ক্লোজ দেওয়া মাত্রই আপনার এইখানে কোথায় দেখাবে, অল সেলস। সেলসের আন্ডারে অল সেলসে গেলে অবশ্যই এখান থেকে অল ট্রানজেকশন আর ডেটটা আপনি অবশ্যই অল ডেট দিবেন। অবশ্যই অল ডেট দিলেই কি আপনার সবগুলো জিনিস আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স ছিল না আমরা যখন ওই কাস্টমারদেরকে অ্যাড করছিলাম, তাদের ওপেনিং ব্যালেন্স গুলা সে কি করছে, নিয়ে নিছে। এখন আপনি চাইলে প্রত্যেকটা গিয়ে কি এডিটও করতে পারেন, প্রত্যেকটা গিয়ে কি করতে পারেন, এডিটও করতে পারেন। এই যে যাওয়া মাত্র কি আপনার এডিট অপশন দেখাবে।
ডেট গুলা ডিফারেন্ট আসছে। ডেট গুলো 23 সালে হবে না 24 সালে হয়েছে। ওকে, এখন দেখেন এস্টিমেটটা এখন পর্যন্ত কি অবস্থা দেখাচ্ছে, পেন্ডিং অবস্থা দেখাচ্ছে। এখন আপনি চাইলে এখানে এডিটও করতে পারেন, পাশে ড্রপ ডাউন থেকে গিয়ে আপনি কি করতে পারেন, সে দেখতে পারেন, ডুপ্লিকেট করতে পারেন, প্রিন্ট করতে পারেন, ডিলিট করতে পারেন, তার অ্যাক্টিভিটি দেখতে পারেন। সবকিছুই আপনি এখান থেকে করতে পারবেন। এবার আমাকে ফাইলে কি বলছে, একটা এস্টিমেট করার জন্য, সেইখান থেকে এস্টিমেটটাকে ইনভয়েসে কনভার্ট করার জন্য, তাই না? এস্টিমেটটা তো আমার কোনো অ্যাকাউন্টে কোনো কাজ দিবে না, হিট করবে না যতক্ষণ পর্যন্ত না সেটা কি ইনভয়েসে কনভার্ট হবে। এখন ইনভয়েসের ক্ষেত্রে দুইটা কথা তারা বলে রাখছে, একটা হচ্ছে 60% আর একটা রেস্ট অফ দ্য অ্যামাউন্ট। এই দুইটা কথা আপনাদেরকে বলে রাখছে। প্রথমে কি করব, 60%-এর জন্য একটা ইনভয়েস করব, আর একটা 10 অক্টোবর গিয়ে বাকি অ্যামাউন্টের জন্য আমার কি করতে হবে, ইনভয়েস করতে হবে। আচ্ছা, এখন আমরা এটাকে একটু ওপেন করি। যখন আমরা ওপেন করলাম তখন পাশে একটা অপশন আছে ক্রিয়েট ইনভয়েস। দেখেন অপশনটা কি, ক্রিয়েট ইনভয়েস। যদি আমি ইনভয়েসে ক্লিক করি তাহলে আমার এটা কি ইনভয়েসে কনভার্ট হয়ে যাবে না? কিন্তু আমি তো সেটা চাচ্ছি না। আমাকে কি বলছে তারা, 60% আর বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট। আমরা একটা অপশন কিন্তু অন করে আসি নাই, সেটা মনে আছে কি সবার? গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে একটা এস্টিমেট থেকে পার্শিয়াল ইনভয়েস যে হওয়ার যে অপশনটা, সেটা কিন্তু আমরা অন করে আসি নাই। তা আমরা চলে যাব সেলসে, অ্যাকাউন্টস এন্ড সেটিংস থেকে এই যে প্রোগ্রেস ইনভয়েসিং দেখছেন অফ আছে না, এটাকে আপনি কি করতে হবে, অবশ্যই অন করতে হবে। না হলে আপনি একটা এস্টিমেট থেকে মাল্টিপল ইনভয়েস করতে পারবেন না। কথা বুঝাইতে পারছি? মানে একটা এস্টিমেট থাকবে, একটাই আপনার ইনভয়েস হবে, মাল্টিপল ইনভয়েস করতে পারবেন না। এটার জন্য আপনি কি করতে হবে, প্রোগ্রেস ইনভয়েসিং এসে অপশনটাকে অন করতে হবে। এখানে তারা বলে রাখছে ক্রিয়েট মাল্টিপল পার্শিয়াল ইনভয়েস ফ্রম এ সিঙ্গেল এস্টিমেট, একটা এস্টিমেট থেকে মাল্টিপল পার্শিয়াল ইনভয়েস আপনি যাতে ক্রিয়েট করতে পারেন। ওকে, ডান দিলাম আমরা। আচ্ছা, এবার আমরা ওই এস্টিমেটটা ওপেন করে, এখন হয় নাই, একটু রিলোড দিতে হবে। এবার আসেন ক্রিয়েট ইনভয়েসে যাব। এই যে দেখছেন ইন্টারফেস চলে আসে না, ওই অপশনটা অন করা ছিল না বিধায় ডিরেক্ট ইনভয়েসে হয়ে গেছে। এখন আপনাকে বলতেছে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু ইনভয়েস, আপনি কতটুকু ইনভয়েসে করতে চাচ্ছেন, টোটাল অফ অল এস্টিমেট লাইন নাকি পার্সেন্টেজ নাকি কাস্টম? আমরা পার্সেন্টেজে করতে যাচ্ছি, তাই না? কত পার্সেন্ট, কি হলো, 60%। সে অটোমেটিক্যালি 7,840-এর 60% সে করে ফেলছে। আমরা এটা কি করব, ক্রিয়েট ইনভয়েসে চলে যাব। কয় তারিখে, 7 অক্টোবর 2023। এটা একটু চেঞ্জ করে নিই, 7 অক্টোবর 2023। আর তো কোনো কিছু করতে হবে না, তাই না? সবকিছু যা আছে তাই, সেভ অ্যান্ড ক্লোজ। তাহলে আমার 60% কি কমপ্লিট, তাই না, ইনভয়েসে করা। আবার কোথায় যাব, সেল সেন্টারে চলে যাব, সেখান থেকে যাব অল সেলসে, অল টাইপ এবং অল ডেট। এই যে দেখেন এস্টিমেট, এখন কি চলে আসে, অ্যাকসেপ্টেড, কারণ আমি এটা অ্যাকসেপ্ট করছি বিধায় তো এখান থেকে একটা ইনভয়েস ক্রিয়েট করছি, এই যে দেখেন ইনভয়েস নাম্বার। এবার আবার এস্টিমেটটা একটু আমরা ওপেন করব, ওপেন করে আবার ইনভয়েসে ক্রিয়েট করতে যাব। এই যে এবার কি আমি আর পার্সেন্টেজ রাখবো, রিমেনিং, এই জন্য কি এই যে রিমেনিং অফ টোটাল অফ অল লাইন,
প্রত্যেকটা লাইন থেকে কি বাকি অর্ধেক রিমেনিং ব্যালেন্স গুলো যাবে। তাহলে ক্রিয়েট ইনভয়েসে যাব 10 তারিখ 10 অক্টোবর 2023, সবকিছু ঠিক আছে, সেভ অ্যান্ড ক্লোজ। এই যে দেখেন দুটো ইনভয়েস হয়ে আসছে না, আমার এস্টিমেটের কাজ কি শেষ না? এস্টিমেট এখন কি হয়ে গেছে? ক্লোজড হয়ে গেছে। প্রথমে ছিল পেন্ডিং, অ্যাকসেপ্টেড, দেন ক্লোজড। কথা বুঝাইতে পারছি? এখন আসেন আপনাকে পেমেন্ট। পেমেন্ট বলছে 15 অক্টোবরে 80% অফ ফুল পেমেন্ট। আচ্ছা, 15 অক্টোবর 80% অফ ফুল পেমেন্ট। আমরা যে কোনো একটা ইনভয়েসেরটা বের করতে পারি, ঠিক আছে? ইনভয়েসটাকে আমরা একটু ওপেন করতে পারি। ইনভয়েসটা ওপেন করলেই, যে কোনো একটা ইনভয়েস ওপেন করলেই হবে, সমস্যা নাই। রিসিভ পেমেন্টে যাব। রিসিভ পেমেন্টে গেলে কিন্তু আপনাকে বলতেছে কাস্টমারের নাম, ইমেল বাই ডিফল্ট চলে আসছে। পেমেন্টের ডেট হচ্ছে 15 তারিখ, আমরা 15 তারিখে ঠিক করে দিব। পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড হচ্ছে চেক, না থাকলে এখান থেকে প্লাস নিতে ক্রিয়েট করে নিব। ডিপোজিটেড, আনডিপোজিটেড ফান্ড নামে। আনডিপোজিটেড ফান্ড আমরা কি জানি ওয়ার্ডটা? আনডিপোজিটেড ফান্ড হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে আপনার ক্যাশ ইন হ্যান্ডের মতো। সেটা হচ্ছে বা চেক ইন হ্যান্ড এটাও বলা যায়, মানে আর কি যেটা আমরা এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ডে সেটাকে সেটেলমেন্ট করে দিই ব্যাংকে গিয়ে। আচ্ছা, আমরা কি করব, দুইটা ইনভয়েসটাকে আমরা ক্লিক করব। আমাকে বলছে 80%, তাই না? এবার দেখেন কিভাবে করি। এই সুবিধাটা আবার জেরোতে নাই। এই যে অ্যামাউন্ট রিসিভড আছে না, এই ঘরে আমরা যাব। যাওয়ার পরে আমরা স্টার চিহ্ন দিব, শিপ দিয়ে স্টার, যেটাকে আমরা কি মাল্টিপল চিহ্ন হিসেবে চিনি, তাই না? 80%, 0.80, 0.80 দিয়ে জাস্ট মাউসটাকে বাইরে এনে ক্লিক করবেন, দেখবেন যে 80% হয়ে গেছে। অবশ্যই কিন্তু দুইটা ইনভয়েস ক্লিক করতে হবে। হ্যাঁ, দুইটা দিয়ে যাতে কভার করে, দুইটা থেকে কি 80%। দেখেন এই যে অরিজিনাল অ্যামাউন্ট ওপেন ব্যালেন্স এত ছিল, এত নিয়ে নিছে, বাকিটা নরমালি কি হয়, প্রথম ইনভয়েসে সম্পূর্ণটা নেয়, তারপরেরটা গিয়ে অর্ধেক। এরপরে যদি ক্লায়েন্ট আপনাকে কোনো সাজেশন দেয় যে এখান থেকে এতটুক নাও, এখান থেকে এতটুক নাও, তখন আপনি এখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। তাহলে এইভাবে 80% করার পরে আমরা কি করব, সেভ অ্যান্ড ক্লোজে যাব। দেখেন এই যে পেমেন্ট হয়ে গেছে না, একটা একটা পেইড হয়ে গেছে, মানে প্রথম ইনভয়েসটা পেইড হয়ে গেছে, আর পরেরটার কত বাকি আছে, 1568। এটা কি আপনার ডিউ আছে। তাহলে আমরা কি দেখলাম, একটা এস্টিমেট ক্রিয়েট করা দেখলাম, এস্টিমেট থেকে কিভাবে মাল্টিপল ইনভয়েস করতে হয় বা ইনভয়েস কিভাবে করতে সেটা দেখলাম, সেখান থেকে আমাকে কিভাবে পেমেন্ট করতে হয়। ঠিক আছে, আজান দিছে না? তাহলে আমরা একটু আগে যে প্যাটার্নটা দেখলাম, নর্মাল একটা প্যাটার্ন ছিল, সেটা কি এস্টিমেট হয়, ইনভয়েস হয়, রিসিভ পেমেন্ট হয়ে যায়, তাই না? আচ্ছা, তো এখন এখানে ফাইলে আপনাদের আরো অনেক ইনফরমেশন আছে। যেমন আমি যদি পরেরটা ওপেন করি, পরেরটাতে বলা হয়েছে জন ডো, তার একটা ইনভয়েস করতে বলছে, ইনভয়েসের অ্যামাউন্ট দেওয়া আছে। ইনভয়েসের অ্যামাউন্ট কেন দিছি, অবশ্যই রেটের কি চেঞ্জ হয়েছে, তাই না? এই জন্য আমি বলে দিছি ইনভয়েসে ওই প্রোডাক্টের প্রাইস কি 800 ধরতে হবে, অথবা ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্টের প্রাইসটা কত, 820 ধরতে হবে। এই যে ডিসকাউন্ট, এটা কিন্তু পার্সেন্টেজ, ঠিক আছে? আবার অনেকে মনে করে যে এটা পার্সেন্টেজ কিনা। আচ্ছা, আমি এটাকে সর্ট আউট করে দিচ্ছি, দাঁড়ান। পার্সেন্টেজ দিয়ে আমি এটা ব্র্যাকেট দিয়ে দিলাম 4%। ওকে, এবার আমরা নর্মালি তো ইনভয়েস ক্রিয়েট করতেই পারবো, যেহেতু আমরা একটু আগে ইনভয়েসটা দেখলাম। সমস্যাটা হচ্ছে পেমেন্টের। পেমেন্টের ক্ষেত্রে এখানে বলা হয়েছে পেমেন্ট রিসিভ 20 জানুয়ারি 2023 60%, 22 জানুয়ারি 2023 30%। ওকে, এইবার তাহলে আমাকে বলেন যে আমরা যখন পেমেন্টটা রিসিভ করব, ধরেন এই ইনভয়েসের ভ্যালুটা হচ্ছে 4000 টাকা। এই ইনভয়েসের ভ্যালুটা কত, 4000। তাহলে আমরা প্রথম পেমেন্টটা রিসিভ করব কত, 60%। তাহলে কত হয় 4000 এর 60%, 2400। 2400 আমরা রিসিভ করলাম।
20 তারিখে। এবার 22 তারিখে 30% করতে বলতেছে। তাহলে আমাদের ইনভয়েসের প্রাইস ছিল হচ্ছে, আমি যদি একটু ক্যালকুলেটর নিই, 4000, সেখান থেকে 2400, তাই না? তাহলে কত থাকে? 1600। এখন এই যে 30%টা আসলে বেসিক্যালি কার উপরে হবে? আমাকে একটু কেউ বলতে পারবেন? 4000-এর উপরে নাকি 1600-র উপরে? ওকে, আচ্ছা, আপনাদেরকে, আচ্ছা, বলেন আর কেউ, কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন। হ্যাঁ, ভাই আপনাদের জন্য ভিডিওগুলো কেন করে রাখছি আমাকে একটু বুঝান। এই জিনিসটা আমি আপনাদের কাছে নেক্সট দিন খুব সুন্দরভাবে আমি, যাতে সবাইকে জিজ্ঞেস করার সাথে সাথে যাতে থাকে, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাই কোনটাতে আছে আপনাদের। অনেক ভিডিও করে রাখছি। না, সমস্যা হচ্ছে কি কেউ দেখে না। কেন? ইউটিউবে গিয়ে সার্চ করবেন ইন্টারফেস রোল, এই যে আপনারা ইউটিউবে গেলে এটা একটা ভিডিও আছে, ডিফারেন্ট টাইপ অফ পার্শিয়াল পেমেন্ট সিস্টেম ইন কুইকবুকস অনলাইন। মানে একটা কুইকবুকস অনলাইনে পার্শিয়াল পেমেন্ট কিভাবে করা যায় একটা ইনভয়েস থেকে, কয়েকটা মেথড, সে প্রত্যেকটা মেথড আমি এখানে ডিসক্রাইব করছি, ঠিক আছে? এটা যেহেতু বাড়ির কাজ, আমি এটা সাথে আপনাদেরকে এটাও দিলাম, এটা আপনারা দেখবেন। বুঝাইতে পারছি? এই জিনিসটা আপনারা দেখবেন, তারপর আরেকটা জিনিস দেখবেন এটার সাথে, এই যে ডিলেট ক্রেডিট, ডিলেট চার্জ, আমরা যে আলোচনা করছিলাম বিলম্বিত ক্রেডিট এবং বিলম্বিত চার্জ কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এই দুইটা ভিডিও অবশ্যই দেখবেন, যাতে আপনাদের নলেজটাকে এনরিচ করার জন্য। কথা বুঝাইতে পারছি? ভাই যত বেশি ঘাটবেন, এই দুটো করার জন্য আমাকে অনেক বেশি ঘাটতে হয়েছে। সবাই মনে করে যে অনেক মানে আর কি, বাংলাদেশের প্রেক্ষাপটে ইউটিউবের ভিডিও করা মানে আর কি এতটা পরিমাণে ইজি হয়ে গেছে যে কেউ মানে আর কি একটা মোবাইল থাকলে বাস ভিডিও করে ফেলে। কিন্তু আসলে যারা আমরা সফটওয়্যার নিয়ে কাজ করি, আমি চেষ্টা করতেছি যে আপনাদের সামনে যে প্রবলেম গুলো আছে, প্রবলেম গুলো অ্যারাইভাল করার জন্য। আপনারা এই দুইটা দেখবেন অবশ্যই। কি কি দেখবেন? যদি কারো কাছে লেখা থাকে নোট করে নিতে পারেন। ডিফারেন্ট টাইপস অফ পার্শিয়াল পেমেন্ট সিস্টেম ইন কুইকবুকস অনলাইন। একটা কুইকবুকস অনলাইনের একটা ইনভয়েস থেকে কিভাবে পার্শিয়াল পেমেন্ট গুলো হয়, গ্রুপে দিয়ে দিব, স্ক্রিনশট দিব না লিংকই দিয়ে দিই? আচ্ছা, ওকে, ফাইন। কারণ আমরা তো খুঁজতে খুঁজতে আমাদের অনেক সমস্যা। আর যখন আপডেট ভিডিওগুলো দিই, তখন ওই যে সাবস্ক্রাইব না করে থাকলে ওইটা আপনাদের সামনে চলে আসবে অটোমেটিক। কত, 50 না? এই যে ইন্টারফেস নিয়ে আলোচনা করছিলাম, দেখছিলেন? দেখেছি। 14 জন দেখছেন। হ্যাঁ, আরো অনেক ইনফরমেশন আছে ওইখানে, দয়া করে গিয়ে আপনারা দেখে নিবেন, আপনাদের নিজের নলেজটা যাতে বাড়ে। ভাই বিদেশি এরা আপনাদেরকে নলেজের জন্য দাম দিবে, এটা মাথায় রাখেন। শুধু বসে থেকে কপি পেস্ট করলে হবে না, ঠিক আছে? আচ্ছা, আমি দুইটা দিয়ে দিলাম। এখন 1600-র উপরে আমাদের কি হওয়ার কথা? 30% হওয়ার কথা, তাই না? এখন আবার অনেকে বলছেন 4000। আচ্ছা, 4000 কি হিসেবে হয় আমাকে একটু কেউ বলতে পারবেন? যিনি বলছেন 4000, বলেন কি হিসেবে আপনি বলছেন যে 4000-এর উপরে পেমেন্টটা হওয়ার কথা? প্রথম 60% ই করা হয়েছে, রিসিভ করা হয়েছে। পরবর্তী 40% থেকে 30% রিসিভ করা হবে। হুম, এই জন্য বলছি। পরবর্তী, পরবর্তী মানে 60% রিসিভ করার পর আচ্ছা, 40% আর বাকি থাকে
হ্যাঁ 40% এর 30% রিসিভ করতে হবে। আচ্ছা তাহলে 1600 30% করেন, 1600 30% করেন তো কত হয়? হ্যাঁ 480। তাহলে 4000 থেকে 1600 মাইনাস করলাম 480, তাহলে আর বাকি থাকে কত? 1920। এবার একটু ওই 4000-এর 60 90 4000-এর 10% করেন তো, 10%। তাহলে কি মিললো? নর্মালি কি এখানে 60% পেমেন্ট হয়েছে, হ্যাঁ। বাকি 30% হয়েছে, তাহলে আর কত পার্সেন্ট বাকি থাকার কথা? 10%। 10% না? তাহলে 10% কি আর হইলো? 10% হইলো কি না? হয় নাই তো, 10% হয় নাই। এখন ক্লায়েন্ট আপনাকে দুই রকমের সমস্যার কথা বলতে পারে, এটা আমি ওই ভিডিওতে আলোচনা করছি, আমি আপনাদেরকে দেখাই। এই যে আমি আপনাদেরকে আরেকটা ইনভয়েস দিছি, ন্যান্সি নিউ। দেখেন প্রথমে বলছি 70%, তারপরে বলছে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট। ঠিক আছে, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, ওই যে 60% দেওয়ার পরে যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্টের উপরে যদি আমি ধরতাম তাহলে এই কন্ডিশনটা আমার জন্য অ্যাপ্লিকেবল ছিল। ঠিক আছে, আর ওইটা কি হবে, ওইটা আমার মূল টাকার উপরেই কিন্তু হইতে থাকবে। 4000-এর উপরে 60, আবার 4000-এর উপরে 30%। কথা বুঝাইতে পারছি? দুইটা ওয়ে, ওই জন্য আমি ভিডিওটা দেখতে বলছি, ওটা শুধুমাত্র ডেডিকেটলি ওটার জন্য করা। দুইটা ভাবে আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে পেমেন্ট রিসিভ করার জন্য, একটা বলতে পারে যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, অথবা বলতে পারে আপনাকে পার্সেন্টেজ। হ্যাঁ, পার্সেন্টেজের ক্ষেত্রে আমি যেটা বলছি এটাই যে 100% কারেক্ট এমন না। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে যা বলবে সোজা কথা, ক্লায়েন্টের কথাই হচ্ছে শিরোধার্য। ঠিক আছে, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। আমি যতগুলো ক্লায়েন্ট পাইছি তারা এরকম ভাবে প্যাটার্নে কাজ করছে। ঠিক আছে, আমার 5 বছর এক্সপিরিয়েন্স আমি এরকম ভাবে পাইছি, এই জন্য আপনাদেরকে ডাটা আমি এভাবে দিচ্ছি যাতে আপনার দুইটারই ইন্টারফেসটা পান। ঠিক আছে, আচ্ছা অবশ্যই ওটা দেখবেন। তারপরে এই যে ডিসকাউন্ট, এই যে 200 টাকা, এটা কিন্তু টাকায়। ঠিক আছে, আবার মনে করেন না যে পার্সেন্টে, এটা 200 টাকা টাকায়। আচ্ছা, এবার আসেন এইখানটাতে, এই যে ন্যান্সি নিউ, এটাই হচ্ছে ঝামেলা। কেন ঝামেলার আমি রাখছি, কুইক বুকসের আমি একটু আগে দেখালাম ডিসকাউন্ট হচ্ছে টোটাল জিনিসটার পরে গিয়ে লাস্টে আছে, তাই না? একদম লাস্টে হয় পার্সেন্টেজে ধরা হয়, অথবা কি টাকায় ধরা হয়। এমন হইতে পারে যে আপনার প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা ডিসকাউন্ট হইতে পারে না, প্রত্যেকটা প্রোডাক্টের ডিফারেন্ট কাইন্ডস অফ ডিসকাউন্ট রেট। এখন এটার জন্য দুইটা সমাধান, হয় আমি যে টেকনিক দেখাবো সেটা অ্যাপ্লাই করতে হবে, নতুবা আপনাকে আলাদা আলাদা ডিসকাউন্ট কাউন্ট করে ম্যানুয়ালি আপনাকে লাস্টে গিয়ে বসাইতে হবে। দুইটা যে কোনো একটা। ঠিক আছে, যেটা ম্যানুয়ালি সেটা তো আমরা দেখলামই কিভাবে বসাইতে হয়, এবার আমি আমার টেকনিকটাকে দেখাবো। ঠিক আছে, কিভাবে আমরা ডিসকাউন্টটা প্রত্যেকটা ইয়ার জন্য, দেখেন ন্যান্সি 20 দিন মেয়াদে তার একটা ইনভয়েস করতে হবে 20 জানুয়ারি 2023। এখানে কিছু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের কথা বলা আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, তাদের ট্যাক্স রেট বলা আছে, এবং ডিসকাউন্ট বলা আছে, ডিফারেন্ট কাইন্ডস অফ ডিসকাউন্ট, সিমিলার না। তারপরে কি, এই যে দেখেন রিটার্ন আসে, দেখছেন? মানে একটার ভিতরে আবার কি রিটার্নের প্রশ্নও আসে, আমরা কিন্তু রিটার্ন দেখি না, এখন আবার রিটার্ন দেখবো আমরা ক্রেডিট নোট কিভাবে করতে হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে পেমেন্ট রিসিপ্ট। তিনটা কাজ আমরা একসাথে দেখার চেষ্টা করব। আসেন আমরা কুইক বুকসে চলে যাই। নাম ছিল হচ্ছে ন্যান্সি। নাই, অ্যাড নিউতে চলে যাব। ন্যান্সি, আমার কাছে আর কোনো ইনফরমেশন নাই, এই জন্য আর কিছু দিব না। ঠিক আছে, টার্ম হচ্ছে 20 দিন মেয়াদের। তারিখটা কত ছিল? 20 জানুয়ারি 2023। 20 জানুয়ারি 2023। ওকে, অটোমেটিক্যালি ডিউ ডেটটা চলে আসবে। কি কি প্রোডাক্ট ছিল? মেডিকেল, লাইফ সেভিং, ডায়াগনস্টিক, নার্সিং। লাইফ সেভিং আর নার্সিং। ওকে, এবার আমরা একটু প্রোডাক্টের গুলো দেখে আসি। 10 3 2 5।
10 3 2 5। আচ্ছা, তারপরে আসেন ডিস্ক ট্যাক্স হচ্ছে 10 0 15 10 10 0 15 নাই, তাই না? আচ্ছা 15 নাই, তারপর 10। তাহলে 15টা আমাকে একটু সেভ করে আসতে হবে, ট্যাক্সেরটাকে আমি অ্যাড করে আসি। ট্যাক্স সেন্টারে চলে যাই। অ্যাড ট্যাক্সে চলে যাব। কোন ট্যাক্স অ্যাড করবো বলেন তো? কাস্টম ট্যাক্স, কারণ হচ্ছে নতুন করে আমরা ট্যাক্স অ্যাড করতেছি। ধরেন দিলাম নিউ ট্যাক্স, ঠিক আছে? একটা আপাতত নাম একটা দিয়ে সেভ করলাম, এগুলো প্রত্যেকটা আপনার ক্লায়েন্ট দিবে, ঠিক আছে? আমার এটার জন্য হেডেক হওয়ার কোনো কিছুই নেই। কারেন্ট ট্যাক্স পিরিয়ড, কোয়ার্টারলি, 15। পারচেজের জন্য করে রাখি, যদি কোনো কারণে প্রয়োজন হয় রিক্লেমেবল দিয়ে সেভ করে নেবেন। অ্যাড হয়েছে, নিউ ট্যাক্স অ্যাড হয়েছে না? এবার আমরা একটু দেখি, আসে নাই। রিলোড দিলে এখন সব চলে যাবে আবার। আচ্ছা, দিই আর কি করব? এখন আসছে 10 0। ওকে, নাম ছিল হচ্ছে ন্যান্সি, 20 জানুয়ারি। আচ্ছা, আমি এটাকে নর্মালি কি একটা ইনভয়েস করলাম, হ্যাঁ 20। আচ্ছা, হ্যাঁ নর্মালি কি আমি ইনভয়েসটা ক্রিয়েট করলাম, তাই না? কিন্তু তাহলে কি আমার অ্যাকাউন্টিংটা ঠিক হলো? আমি ডিসকাউন্টের যেটা দেখালাম, হয় ম্যানুয়ালি ক্যালকুলেশন করে এনে আমাকে দেখাইতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের কি করব, ম্যানুয়ালি কি কোয়ান্টিটির সাথে গুণ করে তারপরে সেটা ডিসকাউন্টটাকে বের করতে হবে, তাই না? সেটা আমাকে করতে হবে, কিন্তু আমাদের কাজটা কি ছিল, প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা ক্রিয়েট করা। এবার আসেন, আমি যে টেকনিকটা দেখাবো সেটা জন্য আমাকে যেতে হবে ট্রানজেকশন না, সেলস এর আন্ডারে চলে যাও, প্রোডাক্ট এন্ড সার্ভিস। নিউতে চলে যাব, সরি এটা দিব হচ্ছে সার্ভিসের আন্ডারে। প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করতেছি, সেলস ডিসকাউন্ট। ওকে, ভালো করে দেখেন কি করতেছে, -0.5। ঠিক আছে, কি করলাম, প্রোডাক্ট এন্ড সার্ভিসের আন্ডারে আসলাম,
নেম দিলাম সেলস ডিসকাউন্ট, সেলস প্রাইসটা কি -0.5, মানে আর কি কত পার্সেন্ট কমে যাবে, 50%। ঠিক আছে, আর কোনো কিছু করব না, সেভ এন্ড ক্লোজ করব। সেলস ডিসকাউন্ট, ওকে। এবার আসেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ইনভয়েসে চলে যাই। এইখানে করব হচ্ছে আগে 3টা লাইন নিয়ে নিব। এই যে লাইন ধরেন, এখন লাইনটাকে আপনার সরাইতে হবে। এই যে লাইনটাকে ধরলে, এই যে উপরে সুন্দর করে ধরে জায়গা মতো নিয়ে চলে যাবেন, দেখবেন চলে যাবে। এই যে আবার ধরবেন, এটা এটা নিচে দিব, তাই না? হ্যাঁ, এটা নিচে চলে আসছে। তারপরে আরেকটা দেন, হুম। তারপরে অ্যাড লাইন চাইলে আপনি আরো অ্যাড লাইন করতে পারেন, আমার এত লাগবে না, একটা একটা করে লাগবে, মানে প্রত্যেকটার একটা একটা করে লাগবে। ঠিক আছে, আমি কেন এটা করছি, ডিসকাউন্টটাকে ডিরেক্টলি মাইনাস করব এখানে। দেখেন আমি এখানে সেলস ডিসকাউন্ট, কোয়ান্টিটির ঘরে লিখবেন হচ্ছে ওই যে অ্যামাউন্টটা। প্রথমে কি করতেছি, মেডিকেল, ভালো করে খেয়াল করেন, মেডিকেল সোশ্যাল সার্ভিস, এটার অ্যামাউন্টটা কত, 1500 না? সেলস ডিসকাউন্টে যখন এটার জন্য করতেছি তখন কোয়ান্টিটিতে লিখবো কত, 1500। আর রেটের ক্ষেত্রে আমাকে কত পার্সেন্ট বলছে, 2%, তাই না? তাহলে কি 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 হবে, 0.02। দেখেন তো, 1500 2% করেন তো কত হয়, 30 টাকা। 30 টাকা না? দেখেন তো মাইনাস হয়েছে না 30 টাকা? বুঝাতে পারছি? এই টেকনিকটা অ্যাপ্লাই করলে আমি মানে আর কি 50% ধরে রাখছি সবার জন্য, বাই ডিফল্ট ধরে রাখছি। তারপরে আমার যত পার্সেন্টেজ থাকবে সেই অনুযায়ী আমি চেঞ্জ করব। ঠিক আছে, আচ্ছা। ট্যাক্সটা ওই সেলস ট্যাক্স উপরে যে প্রোডাক্টের ট্যাক্স দিবেন ওইটাই ধরবেন। ঠিক একইভাবে ডায়াগনস্টিক এন্ড টেস্টিং আবার দেখেন, সেলস ডিসকাউন্ট, সেলস ডিসকাউন্ট নিয়ে আসলাম, কত পার্সেন্ট, 5%। অ্যামাউন্টের ঘরে কোনটা লিখবো, ওই প্রোডাক্টের যে অ্যামাউন্টটা ছিল কত, 2400, 5% না? আচ্ছা, একটু চেঞ্জ করে দেবো, 0.05। তাহলে 2400-র 5% করেন, দেখেন কত, 120 টাকা মাইনাস হয়েছে, মাইনাস। ওকে, এটার উপরেরটা কি ছিল, এক্সামটেড, এক্সামটেড। আবার লাইফ সেভিং এর ক্ষেত্রে কত, 3%। সেলস ডিসকাউন্ট কত লিখবো বলেন, 1760, ওই প্রোডাক্টের প্রাইস, ওই প্রোডাক্টের যে অ্যামাউন্ট সেটা লিখবো, 3%, 0.03। ওকে, ট্যাক্স রেটটা হচ্ছে নিউ ট্যাক্স, 1760-এ 3% কত, 52.80। এবার আসেন নার্সিং কেয়ার, কত, 4%। কত লিখবো, 500, 4%, 0.04। তাহলে 250 টাকা কি মাইনাস হয়ে যাবে, সেলস ট্যাক্স। কথা বুঝাইতে পারছি? আমি যে টেকনিকটা দেখালাম এটা কোনো অ্যাকাউন্টিং না, একটা টেকনিক যেটা আমরা এতদিন ধরে কাজ করি বিধায় এটার ট্রিক্স গুলা বের করছি। ঠিক আছে, এইভাবে আর কি প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল মাইনাস করে দেওয়া। না হলে কি করতে হইতো, এই সবগুলো অ্যামাউন্টটাকে হিসাব করে এনে ওই যে লাস্টে লিখতে হইতো, তাই না? দুইটা ওয়ে, হয় হিসাব করে আপনি এনে এখানে ডিসকাউন্ট ভ্যালুটাকে দিয়ে ওই অ্যামাউন্টটাকে লেখেন, না হয় এইভাবে টেকনিক্যালি আপনি কাজ করেন, দেখবেন যে আপনার ওটা থেকে কি মাইনাস হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ঠিক আছে, আচ্ছা। আমাদের সবকিছু মোটামুটি ওকে, ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়া শেষ, 7 ক্লোজ। কোথায় পাবো, সেলসের আন্ডারে গিয়ে অল সেলসে চলে যাব, অল ডেট দিব, ন্যান্সি, এই যে, ঠিক আছে, 6388.28। এবার আসেন, আমাকে কি বলছে, জানুয়ারির 22 তারিখে সেটা কি হয়েছে, রিটার্ন হয়েছে, তাই না? এখন কি প্রোডাক্ট রিটার্ন করছে তো, তাই না? তাহলে এখন সেটা কিসে যাবে, ক্রেডিট নোট না রিফান্ড রিসিপ্ট, বলেন তো? ক্রেডিট নোটে যাবে। তাহলে ক্রেডিট নোটে আমরা কি করব, 22শে জানুয়ারির জন্য ন্যান্সির জন্য কি করব, দুইটা প্রোডাক্টটাকে কি করতে পারি, রিটার্ন করব।
তা আসেন আমরা চলে যাই প্লাস নিউ এর আন্ডারে, প্লাস নিউ এর আন্ডার থেকে ক্রেডিট নোট, ক্রেডিট নোট অপশনে চলে যাব, নাম হচ্ছে ন্যান্সি, 22 জানুয়ারি। আচ্ছা, প্রোডাক্ট দুইটা কি কি ছিল? লাইফ সেভিং আর ডায়াগনস্টিক। ওকে, একটা করে অবশ্যই আপনাকে পাশে কি ইনভয়েসটা ওপেন রাখবেন। ইনভয়েসটা ওপেন রাখলে আপনার জন্য কি সুবিধা হবে? দেখতে সুবিধা হবে। ইনভয়েসটা আমরা একটু ওপেন করে নিই। কারণ আমাদের প্রাইস গুলো দেখতে হবে। ওকে, লাইফ সেভিং আর ডায়াগনস্টিক। লাইফ সেভিং এর হচ্ছে নিউ ট্যাক্স, ডায়াগনস্টিকে এক্সামটেড। আচ্ছা, এখন বলেন এটা কি তাহলে ঠিক আছে ক্রেডিট নোটটা করা? হ্যাঁ, কার কার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে? তারা হাত তুলেন একটু দেখি। কোনো ভুল নাই এখানে? এমন কে কে আছেন? আর ভুল আছে এমন কে কে আছেন? একটু হাত তুলেন, দেখতে চাই। নাকি সব মাথার উপর দিয়ে যাইতেছে যা বলতেছে? হ্যাঁ, আরে মাত্র সেল ডিসকাউন্ট দিছি না, তাহলে রিটার্নের সময় কি ডিসকাউন্টটা সেল ডিসকাউন্ট দিতে হবে না আপনার? নাহলে কি আপনার কি প্রপার অ্যাকাউন্টিং হবে? যদি সেল ডিসকাউন্ট না দেন তাহলে ওই ভ্যালুটাকে নিয়ে এসে ঠিক করে দেন। ঠিক আছে, দুইটাই তো ওয়ে। আপনার তো এখানে কাজটা কোথায় হয়েছে, ভ্যালুতে গিয়ে ইয়া হয়েছে না। আপনি এখান থেকে ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট কত 2400, সেখান থেকে 120 টাকা মাইনাস করে সে ভ্যালুটাকে হিসাব করে আপনি এখানে নিয়ে আসেন, এটা হইতে পারে। আর না হলে আপনাকে আমি সাজেস্ট করবো কি সেল ডিসকাউন্ট নিয়ে আসেন। ঠিক আছে, যেহেতু আমরা ইনভয়েসের সময় কি সেল ডিসকাউন্ট দিছি, তাহলে এখনো সেল ডিসকাউন্ট দিতে হবে আমাকে। হ্যাঁ, বলো। হ্যালো, আসসালাম। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, যাও যাও। না না না, সমস্যা নেই। লাইফ সেভিং এ ছিল হচ্ছে কত পার্সেন্ট? 3%, তাই না? লাইফ সেভিং এ ছিল 3%, 0.03। আচ্ছা, অ্যামাউন্ট হবে কত? 880। আচ্ছা, ট্যাক্স হচ্ছে নিউ ট্যাক্স। আর এখানে ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্টে 5% ছিল এক্সামটেড। এবার আমার কি প্রপার অ্যাকাউন্টিং হয়েছে, তাই না? যদি আমি সেল ডিসকাউন্টটা না আনতাম তাহলে আমাকে কি ভ্যালু ক্যালকুলেশন করে নিয়ে এসে তখন সেই অনুযায়ী আমাকে বসাইতে হতো। তো এর থেকে ভালো আমার যেহেতু সেল ডিসকাউন্ট ছিলই আগে, তাই আমি ওটাকে আবার দেখাই, তাহলে তো হচ্ছে। এটাকে আমরা 7 ক্লোজ করব। তাহলে ন্যান্সির অধীনে একটা ইনভয়েস ক্রিয়েট হয়েছে। ক্রেডিট নোটটা কি এখন পর্যন্ত আনঅ্যাপ্লাইড? কেন আনঅ্যাপ্লাইড? কারণ এটা যখন পেমেন্টের অপশন আসবে বা পেমেন্ট হবে তখন সেটা কি অ্যাপ্লাই হয়ে যাবে। এখন পেমেন্ট রিসিভ করার জন্য আমরা কি দেখছিলাম, এখান থেকে রিসিভ পেমেন্টে গেছি, তাই না? ইনভয়েসটাকে ওপেন করে রিসিভ পেমেন্টে যাওয়া যায়, অথবা ডান পাশ থেকে রিসিভ পেমেন্টে যাইতে পারেন, অথবা প্লাস নিউ এর আন্ডারে গিয়েও আপনি কি রিসিভ পেমেন্টে যাইতে পারেন। তিনটে জায়গা থেকে আপনি রিসিভ পেমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি ইনভয়েসটা ক্রিয়েট করি ন্যান্সির। এডিট ইনভয়েস চলে যাই। এখানে ইনভয়েসের নিচে
পেমেন্টের অপশন, তাই না? আমরা এখানে পেমেন্টে চলে যাব। যখনই পেমেন্টে ক্লিক করব দেখেন অবশ্যই আপনার ইনভয়েস, নিচে ক্রেডিট নোট। ভ্যালু ছিল কত? $6,388.28। সেখান থেকে ক্রেডিট নোট হয়েছে $1,741.34। বাকি যে অ্যামাউন্টটা থাকে সেটা আপনাকে এখানে উপরে তারা সাজেস্ট করতেছে $4,646.64। এখন যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দেয় যে ক্রেডিট নোটটাকে অ্যাপ্লাই করবেন না, তাহলে আমরা কি করব? এখান থেকে জাস্ট টিক মার্কটাকে উঠাই দিব। দেখেন টিক মার্কটাকে উঠাই দিলাম, দেখেন আসল ভ্যালু আবার দেখাচ্ছে না? যে টিক মার্কটাকে দিই, মাইনাস করে তারা বাকি ভ্যালুটাকে দেখাচ্ছে। তাহলে এবার আসেন 25 জানুয়ারিতে 70%। চেক, ক্যাশ এন্ড ক্যাশ, চেক, চেক দিই, আনডিপোজিটেড ফান্ডই রেখে দিলাম। কত পার্সেন্ট? 70। সেম ভাবে ওই অ্যামাউন্ট রিসিভের ঘরে যাব, শিফট দিয়ে স্টার চিহ্ন, যেটাকে মাল্টিপল বলা হয়, 70%, 0.70 দিয়ে মাউসের কার্সারটাকে বাইরে এনে দিব। তাহলে আমার কি বাকিটা চলে আসবে। দেখেন ইনভয়েস, ক্রেডিট নোটটা কি এখন অ্যাপ্লাই হয়ে গেছে না? অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আর ইনভয়েসের বাকি যে অ্যামাউন্টটা ডিউ আছে সেটা আমরা রিসিভ করব। ঠিক আবার রিসিভ পেমেন্টে চলে যাই। 27 জানুয়ারি, এই যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, মানে বাকি যে অ্যামাউন্টটা আছে সেটা 27 তারিখে রিসিভ করে ফেলবো। চেক, ব্যাংক, ওয়েলস ফার্গো। এখন আর ক্রেডিট নোটটাকে দেখাচ্ছে না, ঠিক আছে? বাকি অ্যামাউন্ট রিসিভ করলাম। দেখেন ইনভয়েসটা কি পেইড চলে আসছে, ক্রেডিট নোট অ্যাপ্লাইড, পেমেন্ট ক্লোজ, পেমেন্ট ক্লোজড। ঠিক আছে? তাহলে এটা কি করলাম আমরা? ইনভয়েস থেকে একটা ইনভয়েস হলো, একটা ক্রেডিট নোট সৃষ্টি হলো, দেন পেমেন্ট হলো। ঠিক আছে? এটা হচ্ছে আমার এই এতক্ষণের সামারি। এখন ইনভয়েসের ক্ষেত্রে আমরা কি দেখলাম? একটু ভিন্নতা দেখার চেষ্টা করলাম। সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যদি আলাদা আলাদা ডিসকাউন্ট রেট থাকে, সেই ক্ষেত্রে আমি একটা টেকনিক দেখালাম। আমরা কি করব? প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের আন্ডারে সার্ভিস অ্যাড করব সেলস ডিসকাউন্ট নামে। সেটার একটা রেট সেট করব কত? -0.50। ঠিক আছে? আর কোনো কিছু করার দরকার নাই। তারপরে প্রত্যেকটা প্রোডাক্টের পরে একটা করে নতুন করে লাইন নিব আর সেলস ডিসকাউন্টটাকে অ্যাপ্লাই করে দিব। ক্লিয়ার? এভাবে করে আপনাকে ডিসকাউন্টটাকে অ্যাপ্লাই করতে হবে, অথবা ওই যে যেটা বললাম ম্যানুয়ালি গিয়ে ক্যালকুলেশন করে করেন। কারণ এটা হচ্ছে কুইক বুকসের লিমিটেশন। ভাই প্রত্যেকটা জিনিসের লিমিটেশন থাকে। ঠিক আছে? আপনাকে এভাবে কাজ করতে হবে। এখন এটাও সিম্পল অ্যাকাউন্টিং প্রসেস। এমন হইতে পারে না যে একটা ইনভয়েস হইলো, একটা পেমেন্টও হয়ে গেল, তারপরে গিয়ে ক্রেডিট নোট হইতে পারে। হ্যাঁ? ইনভয়েস হইছে, একটা ইনভয়েস হইছে, একটা পেমেন্ট হইছে, তারপরে গিয়ে ক্রেডিট নোট হইছে। এখন সেই ক্রেডিট নোটের অবস্থাটা কি হবে? কেউ কি বলতে পারবেন? সেই ক্রেডিট নোটের অবস্থাটা কি হবে? হ্যাঁ, সেই ক্রেডিট নোট প্রথমে ইনভয়েস, ধরেন ডিসেম্বরের 1 তারিখে একটা ইনভয়েস ক্রিয়েট করব আমি। দেখেন আপনাদের সামনেই করি, তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নিই, সেলস রিসিপ্ট। সেলস রিসিপ্টে কি করি আমি? ক্যাশের জন্য, তাই না? ক্যাশ সেলস যদি কোনো কিছু করে থাকি, ধরেন আমি কোন একটা কাস্টমার নিলাম এমলি স্মিথের সাথে, জানুয়ারির 31 তারিখে সে আমার কাছ থেকে কিছু প্রোডাক্ট পারচেস করছে চেকের মাধ্যমে। তার কাছ থেকে আমি টাকাটা নিব হচ্ছে এই ব্যাংকে, ওয়েলস ফার্গো ব্যাংকে। তারপর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাব, সে কি কি পারচেস করছে। ধরে নিলাম হোম মেকার অ্যান্ড বেসিক রেজিস্ট্যান্ট কেয়ার, 5টা নিল 200 টাকা করে, প্রত্যেকটা দাম এক্সাম্পটেড দিলাম। তাহলে এতে করে কি হবে আমার অ্যাকাউন্টিং এ? সে আমার কাছ থেকে নগদে পারচেস করলো এমিলি স্মিথ, তার কাছ থেকে কত টাকা আমি পাচ্ছি? 1000 টাকা পাচ্ছি। কিসে পাচ্ছি? ওয়েলস ফার্গোতে গিয়ে পাচ্ছি। এটা আমরা কোথায় দেখতে পাবো? সেভ করার পরে আমরা ওই ওয়েলস ফার্গোর চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে আমরা জিনিসটাকে দেখতে পাবো। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ। দেখেন সেলস রিসিপ্ট 1005, এই যে এখানে আপনার শো করবে এই যে সেলস রিসিপ্ট পেইড।
ডিরেক্ট পেইড দেখাচ্ছে, কারণ এটা কি ক্যাশ সেল করলে কি সাথে সাথে আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন, এই জন্য ডিরেক্ট পেইড। যদি ইনভয়েস হতো তখন আপনার ওরকম ওভার ডিউ থাকতো, তারপর পেমেন্টের জন্য অপশন থাকতো, এগুলো। আচ্ছা, এখন আমি যে কথাটা বলছি সেটা আমি একটু কাজ করে দেখাবো আপনাদের সাথে। আমি আর ফাইল ফলো করবো না, আপনার ফাইলটাকে ফলো করে বাকি কাজগুলো করবেন। ফেব্রুয়ারি 1 তারিখে ফিজিক্যাল থেরাপি, সার্জিক্যাল ইকুইপমেন্ট। ফিজিক্যাল থেরাপি হচ্ছে 8টা, সার্জিক্যাল ইকুইপমেন্ট হচ্ছে 20টা। এটা দিলাম হচ্ছে 10%, এটাও 10% দিলাম। কি করতেছি ভালো করে খেয়াল করেন। লুরা ইভান্সের কাছ থেকে, লুরা ইভান্স আমার কাছ থেকে ফেব্রুয়ারির 1 তারিখে সে কি করতেছে, প্রোডাক্ট পারচেস করতেছে কত টাকার, $23,760 প্রোডাক্টটা পারচেস করতেছে। ওকে, 7 ক্লোজ করলাম। 1007 না 6 ছিল, এই যে এটা 23,760। আচ্ছা, ইনভয়েসটাকে আমরা একটু ওপেন করে রাখি, তাই তো? এটা হচ্ছে আমার ইনভয়েস। এখন আসেন, পেমেন্ট হয়ে যাবে। সে আমাকে পেমেন্ট করে দিল, সে আমাকে পেমেন্ট করে দিছে ফেব্রুয়ারির 10 তারিখে পেমেন্ট করে দিছে চেকের মাধ্যমে। আর আমি টাকাটা আপাতত পক্ষে আনডিপোজিটেড ফান্ড আকারে নিচ্ছি, আর কোনো কিছু নাই। 7 ক্লোজ। তাহলে নরমালি কি হওয়ার কথা, লুরা ইভান্সের নামে কি আর কোনো কিছু থাকার কথা? যা ইনভয়েস ছিল সে আমাকে পেমেন্ট করে দিছে, তাই তো? এখন আসেন 10 তারিখের পরে 12 তারিখে গিয়ে সে আমাকে 2টা প্রোডাক্ট ফেরত দিছে। সে কি করছে, 2টা প্রোডাক্ট ফেরত দিছে। তাহলে ক্রেডিট নোট ক্রিয়েট করতে হবে, কারণ প্রোডাক্ট ফেরতের প্রশ্ন আসছে। ফিজিক্যাল সার্জিক্যাল ইকুইপমেন্ট ধরলাম, সার্জিক্যাল ইকুইপমেন্ট ধরলাম 5টা সে আমাকে ফেরত দিছে সেলস ট্যাক্সে। কি ছিল নামটা, গ্লুরা। কয় তারিখে ধরলাম, 15 তারিখে দিল। 15 তারিখে আমাকে সে কি করলো, 5টা সার্জিক্যাল ইকুইপমেন্ট সে আমাকে ফেরত পাঠাইছে। ওকে, তাহলে এতে করে কি হচ্ছে, আমি এটাকে একটু ইয়ে করি। লুরা ইভান্সের নামে 5,500 টাকার কি একটা ক্রেডিট নোট সৃষ্টি হয়েছে। এখন এই ক্রেডিট নোটটা কি অ্যাপ্লাই হবে? হ্যাঁ, কেন আনঅ্যাপ্লাইড? কারণ এটা তার সাথে যে ট্রানজেকশনটা সৃষ্টি হয়েছে সেটা তো সম্পূর্ণরূপে ক্লোজড হয়ে গেছে, তাই না? ভবিষ্যতে তার সাথে যদি কোনো ইনভয়েস সৃষ্টি হয়, অবশ্যই মনে রাখতে হবে কি ইনভয়েস, আবার সেলস রিসিপ্ট হওয়া যাবে না, মানে অন ক্রেডিটের একটা ইনভয়েস ক্রিয়েট হইতে হবে। যখন অন ক্রেডিটের একটা ইনভয়েস ক্রিয়েট হবে তখন গিয়ে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন, নতুবা সে এই অবস্থায় থাকবে, সেই অবস্থায় জীবিত অবস্থায় থাকবে। যখন পরবর্তীতে এই লুরা ইভান্সের সাথে অন্য কোনো আরেকটা ইনভয়েস হবে তখন কি আপনি পেমেন্টের সময় এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। এর আগ পর্যন্ত সেইভাবেই থাকবে, ঠিক আছে? হ্যাঁ, আসতেছি, এখনো শেষ করতে দেন আমাকে। আচ্ছা, এটা এইভাবেই থাকবে। তার ভবিষ্যতে যে ইনভয়েসটা হবে সেটা যে কোনো প্রোডাক্টের হইতে পারে, নট দ্য ম্যান্ডেটরি যে সেম প্রোডাক্ট হইতে হবে, যে কোনো ইনভয়েস হইতে পারে, যে কোনো অ্যামাউন্টের হইতে পারে। তখন কি আমরা এটাকে অ্যাপ্লাই করবো, এটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে। আর যদি লুরা ইভান্স আমাকে কি করে, জিনিসটাকে সরি লুরা ইভান্সকে টাকাটাকে পেমেন্ট করে দেওয়া হয়, রিফান্ড করে দেওয়া হয়, তখন আমরা রিফান্ড রিসিপ্ট ব্যবহার করে দিয়ে দিব, সোজা হিসাব। নর্মালি কিন্তু টাকা কেউ দেয় না ভাই, নর্মালি কি পরের ইনভয়েসে গিয়ে সেটাকে অ্যাডজাস্ট করতে হয়, পরের ইনভয়েস হয়, তারপরে পেমেন্টের অপশন আসে, দেন আমরা সেটাকে অ্যাপ্লাই করি। অবশ্যই এটাই হয়ে থাকে আর কি, সিচুয়েশনটা বুঝালাম আপনাদেরকে যে প্রোডাক্টের হলে কি হয়,
আর টাকার ক্ষেত্রে হলে কি হয়, আর এটা কি সিচুয়েশনে থাকবে। হ্যাঁ, সেটাই। ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন আপনাদের সিচুয়েশনটাকে? এরকম সিচুয়েশনও কিন্তু আসবে। আমরা প্র্যাকটিক্যাল লাইফে অনেকে মনে করি যে স্যার ক্রেডিট নোটটাকে তাহলে কি করব? কোনো কিছুই করার দরকার নেই। এইভাবেই থাকবে। তার সাথে পরবর্তী ইনভয়েসে গিয়ে সেটা আমরা সেটেল করব। ততক্ষণ পর্যন্ত সে এখানেই বিদ্যমান থাকবে। ঠিক আছে? তার আর কোনো কিছু আমাকে করতে হবে না। এবার আসেন আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাবো। আহ, আপনারা যতগুলো ইনভয়েস করবেন বা এখানে যতগুলা কাজ করবেন প্রত্যেকটার পিডিএফ ডাউনলোড করবেন। আচ্ছা, ঠিক আছে। আর প্রত্যেকটা পিডিএফ ডাউনলোড করবেন। আরেকটা ভাই কে যেন বলছিল, ভুলে গেলাম, জার্নালের কথা, আমিনুর ভাই না কে যেন বলছিল, জার্নাল। আসেন একটু জার্নাল দেখাই আপনাদেরকে। ধরেন এই যে লুরা ইভান্সের কি ইনভয়েসটা হয়েছে না, আমরা বারবার বলি কুইক বুকসে জার্নাল আমাদেরকে দিতে হয় না, জার্নাল অটোমেটিক্যালি হয়। আসেন কিভাবে পাবো। এই যে ইনভয়েসে যাব, ইনভয়েস থেকে প্রিন্ট আর প্রিভিউতে গেলে আপনি কি করতে পারেন, প্রিন্ট আকারে সেই জিনিসটা দেখতে পারেন। এই যে দেখেন প্রিন্ট আকারে। ঠিক আছে, আপনারা যে টেমপ্লেট সেট করে আসছেন সেই টেমপ্লেটেই সেটা কি ডাউনলোড হবে। আর যদি টেমপ্লেটটা না হয় তাহলে আপনারা এখানে এই যে কাস্টমাইজ অপশনে যাবেন। কাস্টমাইজ অপশন থেকে এই যে দেখেন কাস্টমাইজ ইনভয়েস করলাম, তারপরে যদি আমি প্রিন্ট এন্ড প্রিভিউতে যাই তাহলে কেমন দেখা যায়। এই যে দেখেন আমি যে কাস্টমাইজটা করে আসছিলাম না, সে অনুযায়ী আসছে। ঠিক আছে, অপশনটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। কোথা থেকে? কাস্টমাইজ থেকে। আপনি যে যে প্যাটার্নগুলো সিলেক্ট করে আসছেন বা ক্রিয়েট করে আসছেন সে প্রত্যেকটা আপনার এখানে সাজেস্ট করবে, সেই অনুযায়ী আপনাকে দেখাইতে হবে। এবার আসেন মোর অপশন। মোর অপশন থেকে মোর অপশন থেকে কপি আছে, ভয়েড আছে, ডিলিট আছে, ট্রানজেকশন জার্নাল আছে। এই যে আসেন ট্রানজেকশন জার্নাল, একটা ইনভয়েস করা হয়েছে, ইনভয়েসের জার্নালটা আমরা একটু দেখবো। আমরা বাঙালিরা অনেক বেশি জার্নালে পাকাপোক্ত। এই যে জার্নাল, ডেপ্টরস ডেবিট, সার্ভিস ক্রেডিট, সেলস অফ প্রোডাক্ট ইনকাম ক্রেডিট, স্টক অ্যাকাউন্ট ক্রেডিট, তারপর কস্ট অফ সেলস ডেবিট, সেলস ট্যাক্স কন্ট্রোল ক্রেডিট। প্রত্যেকটা জিনিস তারা সুন্দরভাবে ডেবিট ক্রেডিট করে দিছে। ঠিক আছে, এখান থেকেও আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারেন আপনাদের প্রত্যেকটা জিনিস। এই যে এখান থেকে মোর অ্যাকশনের নিচে এই যে এক্সপোর্টের সিএসভি অথবা প্রিন্ট পিডিএফ যে কোনোটা করে নিতে পারেন। অনেকের কাছে অনেকে চায় যে আমার কাছে সেগুলো পিডিএফ থাকবে জার্নালে, তাহলে এই যেভাবে প্রিন্ট করে নিতে পারেন। ঠিক আছে, দুই ভাবে আছে। কুইক বুকস অটোমেটিক্যালি ব্যাক এন্ডে আপনার জন্য জার্নাল ক্রিয়েট করে ফেলবে। ঠিক আছে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আপনি যদি ঠিকঠাক মতো পোস্টিং দিতে পারেন কুইক বুকস আপনার জার্নালটা সে ঠিক মতোই নিয়ে নেবে। ওকে, আপনারা এই ফাইলে যতগুলা ডাটা আছে প্রত্যেকটা ডাটার সবগুলা জিনিস কভার করবেন। এবার আসেন রিপোর্ট। রিপোর্ট সেকশনটা একটু দেখাই। রিপোর্ট কিন্তু আমাদের হাতে বসে করতে হবে না, রিপোর্ট কিন্তু অটোমেটিক্যালি কাউন্ট হয়ে গেছে। আচ্ছা, আসেন কোথায় গেলে পাবো। কুইক বুকস এর নেভিগেশন প্যানেল থেকে চলে যাব রিপোর্ট সেন্টারে। রিপোর্ট সেন্টারে যাওয়ার পরে স্ট্যান্ডার্ডে অনেকগুলা তারা রিপোর্ট বলে রাখছে। ঠিক আছে, এখান থেকে আপনার যা যা রিপোর্টের প্রয়োজন আপনি প্রত্যেকটা রিপোর্ট ডাউনলোড করতে পারবেন। আসেন আমরা একটু প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি। ওই এই যে প্রফিট অ্যান্ড লস, এগুলো স্টার দেওয়া মানে হচ্ছে বুকমার্ক করে রাখা, তাহলে উপরের দিকে থাকে। এই দেখেন আমি ক্যাশ ফ্লোকে যদি বুকমার্ক করি, এই যে দেখেন ক্যাশ ফ্লো উপরে চলে আসছে না, ফেভারিট লিস্ট করে রাখা। আসেন আমরা একটু প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই। এখান থেকে দিবেন হচ্ছে অল ডেট, দিয়ে রান রিপোর্ট করবেন। এই যে এখন পর্যন্ত প্রতিষ্ঠান লাভে আছে কত, 17,137.60। আপনি যদি চান লোগো দেখাইতে বাম পাশে ক্লিক করলে শো লোগোতে আসবে। এই যে দেখেন লোগো পর্যন্ত চলে আসছে না। এবার আপনার প্রিন্ট করার পালা। এখান থেকে জাস্ট প্রিন্ট করবেন। এই যে আপনার
রিপোর্ট রেডি। আপনি যা যা কাজ করছেন এতক্ষণ পর্যন্ত এই অ্যাকাউন্টে প্রত্যেকটা জিনিস সে এখান থেকে ক্যালকুলেশন করে ব্যাক হ্যান্ডে নিয়ে নিছে। না আপনি চান যে না আমার এটাতে সন্তুষ্টি হচ্ছে না, তাহলে আমি একটু ভিতরে গিয়ে দেখবো। এই যে প্রত্যেকটা অ্যামাউন্টে ক্লিক করবেন, এই যে সেল অফ প্রোডাক্ট ইনকাম, এই অ্যামাউন্টের উপরে ক্লিক করেন, তাহলে আপনাকে সেল অফ প্রোডাক্ট ইনকামের কি কি ঘটছে সবগুলা জিনিস আপনাকে দেখাবে। কুইক বুকসে হিডেন বলে কোনো শব্দ নাই। এই যে সেল অফ প্রোডাক্ট ইনকামে আপনি কি কি করছেন প্রত্যেকটা ডিটেলস আপনার এখানে দেখাবে। ইনভয়েস করছেন, ক্রেডিট নোট করছেন, ক্রেডিট নোট, ইনভয়েস প্রত্যেকটা জিনিস আপনাকে দেখাচ্ছে। ঠিক আছে? এইভাবে করে আপনারা কি করবেন, রিপোর্ট গুলাকে জেনারেট করবেন। যেগুলো আমি এখানে বলে রাখছি সেই রিপোর্ট গুলো আপনারা জেনারেট করবেন। ঠিক আছে? তাহলে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস দেখলাম, ইম্পোর্ট করা কাস্টমার লিস্ট দেখলাম, প্রোডাক্ট এন্ড সার্ভিস, তারপরে পুরা কাস্টমার রিলেটেড ফর্ম এবং রিপোর্ট। ক্লিয়ার? ইনশাল্লাহ।